বিছানা থেকে এক হ্যাচকা টানে রূপাকে মেঝেতে ফেলে দিল ধ্রুব। তারপর রূপার চুলের মুঠোগুলো শক্ত করে ধরল সে। অপরদিকে ধ্রুবের হাত থেকে চুল ছাড়াবার ব্যর্থ চেষ্টা করতে লাগলো রূপা, কিন্তু ধ্রুবের জোরের সাথে সে পেরে উঠল না। ধ্রুব এক হাত দিয়ে রূপার চুল আর অন্য হাত দিয়ে রূপার গাল টিপে ধরে চেঁচিয়ে বলতে লাগলো, তোকে বলেছি না আমার রুমে এসে হক জমাতে আসবি না। আবার বেড়ে উঠলি তুই কোন সাহসে? এতবার মার খাওয়ার পর তোর সাহস আসে কোত্থেকে? হ্যাঁ, রূপা কিচ্ছু বলল না। চুপচাপ সে ধ্রুবের অত্যাচারগুলো সহ্য করতে লাগলো। এটা নতুন কিছুই না, প্রতিনিয়ত রূপাকে এমন শাস্তি ভোগ করতে হয়। এটাই হয়তো তার নিয়তির লেখন। সারা জীবন কষ্ট ছাড়া কিছুই পায়নি সে। রূপার চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে রূপা। রূপারা দুই বোন। ওর ছোট বোন 10ম শ্রেণীতে পড়ে। ছোটবেলায় তারা অনেক গরিব হলেও সুখের কোনো কমতি ছিল না তাদের। রূপা যখন 3য় শ্রেণীতে পড়তো তখন হঠাৎ তাদের মা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তখন থেকেই তাদের জীবন থমকে যায়। মা মরা সন্তান দুটোর চোখের পানি কিছুতেই সহ্য করতে পারছিলেন না মহসিন সাহেব। তাই তিনি দুটো সন্তানের ভালোর জন্য জাহানারা বেগমের সাথে বিয়ে করেছিলেন। কিন্তু কথায় আছে না, সুখ সবার কপালে জোটে না। তাই হয়েছিল রূপাদের সাথে। কে জানতো তাদের কপালে এমন একটা দজ্জাল মাছ উঠবে। প্রায় 1 মাস পেরিয়েছে ওদের বিয়ে হয়েছে, কিন্তু সেই বিয়ের প্রথম দিন থেকেই ধ্রুব তার সাথে ভালোভাবে কথা বলে না। ধ্রুবের কথা মতো না চললেই এলোপাথারি মারধর শুরু করে দেয়। রূপা বুঝে উঠতে পারে না তার দোষটি কী, কেন তাকে এভাবে মারধর করে ধ্রুব। এসব প্রশ্ন তার মনের মধ্যে সীমাবদ্ধতা থাকে। কখনো মুখ তুলে বলতে পারিনি সে ধ্রুবকে। বলেনি বললে ভুল হবে, একবার সে ধ্রুবের সাথে এই বিষয়ে কথা বলেছিল। কিন্তু সেদিন ধ্রুব রূপার গালে একটা চর বসিয়ে তার হাত ধরে গাড়ির দিকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল। তারপর ধপ করে রূপাকে গাড়িতে বসিয়ে দেয় সে। রূপা ভয়ার্ত কণ্ঠে তার উদ্দেশ্যে বলেছিল, এত রাতে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? প্লিজ গাড়ি থামান। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি। দয়া করে বলুন, আপনি আমার সাথে এমন আচরণ কেন করছেন? কি দোষ করেছি আমি? কোন পাপের শাস্তি দিচ্ছেন আমাকে? সেদিন ধ্রুবের একটি ধমকে ভয়ে চুপসে গিয়েছিল রূপা। ভয়ে আর একটা কথাও বলতে পারছিল না সে। হঠাৎ গাড়িটা নির্জন জায়গায় থামতেই রূপা আবারও মুখ খুলেছিল। কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিল, আমাকে কোথায় নিয়ে এসছেন? আমার খুব ভয় করছে, দয়া করে এখান থেকে চলুন। সেদিন রূপার কোনো কথাই কানে নেয়নি ধ্রুব। রূপার হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল ভয়ঙ্কর একটা জায়গায়। গন্তব্য পৌঁছতেই থেমে যায় ধ্রুব। এরপর রূপাকে কবরস্থানের দিকে জোরে ধাক্কা দেয় ধ্রুব। রূপার সেদিন ভয়ে চোখ মুখ লালে পরিণত হয়েছিল। সে ভয়ে ভয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেছিল, আমাকে কবরস্থানে কেন এনেছেন? ছোটবেলা থেকে আমি কবরস্থান দেখলে ভয় পাই। সেখানে আপনি আমাকে এত রাতে এখানে জোরপূর্বক কেন এনেছেন? প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। এখানে ভূত আছে, আমাকে মেরে ফেলবে। সেদিন রূপা অনেক আকুতি বিনতি করলেও ধ্রুব তার কথা কানে নেয়নি। কড়া কণ্ঠে সেদিন সে তার উদ্দেশ্যে বলেছিল, শাট আপ। ধ্রুব মাহমুদকে প্রশ্ন করে না? তোমার সাহস হয় কিভাবে আমার মুখের উপরে কথা বলার? একটা কথা মনে রাখবে, আমার মুখের উপর কথা বলা কতটা ভয়ানক হতে পারে তা তুমি কখনোই কল্পনা করতে পারবে না। আজ পর্যন্ত কেউ আমার হাত থেকে রেহাই পায়নি। তুমিও পাবে না। সেদিন কথাগুলো বলে রূপাকে কবরস্থানে একা রেখে চলে গিয়েছিল ধ্রুব। রূপা সেদিন ভয়ে ভয়ে কাঁপছিল। চিৎকার দিয়ে সেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ভাসিয়েছিল। সেই নির্মম রাতের কথা মনে পড়লেই এখনও ভয়ে কুঁকড়ে যায় সে। কি ভয়াবহনায় ছিল সেই রাতটি। সেদিন যদি ও না আসতো তাহলে আজ সে। ধ্রুবের কথায় চিন্তারাজ্যের বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে এলো রূপা। ধ্রুব আবারও বলতে লাগলো, সেদিনের রাতের কথা মনে আছে তোর? সেদিন তো শুধুই কবরস্থানে রেখে এসেছিলাম তোকে। এবার যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোকে ঘর থেকে বাইরে বের করে দেবো। রাস্তার হিংস্র পশুরা যখন তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে তখন টের পাবি আমার কথা খেলাফ করার শাস্তি কতটা ভয়ানক।
কথাগুলো বলেই রূপাকে সজোরে একটা ধাক্কা দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল ধ্রুব। মাথার ব্যথায় চোখ ঝাপসা হয়ে এলো রূপার। ছোট্ট একটি সুরে অস্ফুট কণ্ঠে বলল, দীপ্ত। কি রে নবাবের বেটি, কই যাওয়া হইতেছে? জাহানারা বেগমের কথায় থমকে দাঁড়ালো নিপা। সে আমতা আমতা করে বলল, আপুকে অনেক দিন হইছে দেখি না, তাই। তাই কি? হ্যাঁ শোনো মাইয়া, আমার সামনে ওই মাইয়ারে বোনের পরিচয় দিবি না। ওই নষ্টা মাইয়াটা যা যা কৃতকর্ম করছে আমাকেও সকলের সামনে মাথা নত করাইছে, সব কি ভুলে গেছস? মা প্লিজ, আমার আপু নামে আর একটাও বাড়তি কথা বলবেন না। আমি বুঝা গেছি তুইও ওই মাইয়ার মতো একটা পোলার হাত ধইরা ভাইগা যাবি, আর সাথে আমাগোর নামও ডোবাবি। সত্যি বলতে আজ আমি এই কথাটি বলতে বাধ্য হচ্ছি, সৎ মা কখনো আপন হয় না। নিপার কথা শুনে জাহানারা বেগম চোখ মুখ কুঁচকে রাগান্বিত কণ্ঠে বললেন, কি কইলি তুই? খারা, তোরে আজ যদি আমি গরম খুন্তি সেকা না দিছি তো আমার নামও জাহানারা না। রূপার যখন ঘুম ভাঙল তখন নিজেকে আবিষ্কার করল ধ্রুবের বিছানাতে। সে এখানে এলো কিভাবে? তার যতদূর মনে আছে সে মেঝেতে পড়েছিল। তাহলে কে আনলো তাকে? রূপার ভাবনার অবসান ঘটল ফারজানা বেগমের ডাকে। কি রে মা, এখন কেমন আছিস? জি মা, ভালো। কি হয়েছে তোর? এমন অজ্ঞান হয়ে মেঝেতে পড়েছিলে কেন? শরীর কি দুর্বল লাগছে? না, আমি ঠিক আছি। কেমন ঠিক আছে তা দেখেই বোঝা যাচ্ছে। ধ্রুব আজ না থাকলে একটা কেলেঙ্কারি হয়ে যেত। মানে? নীলু বলল, ভাইয়া তো তোমাকে অজ্ঞানত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে তোমাকে বিছানায় শুয়ে দিয়েছিল। তারপর ডাক্তারকে ডেকে আনলে আমরা জানতে পারি তোমার গায়ে প্রচণ্ড জ্বর। ভাইয়া তোমার জ্বর হবার কথা শুনে একদম পাগল হয়ে গিয়েছিল। ডক্টর আঙ্কেলকে বারবার বলছিল ওর কিছু হবে না তো। বলেই মুচকি হাসল নীলু। সেই সাথে যোগ দিল ফারজানা বেগমও। বহু কষ্টে নিজের হাসি থামিয়ে তিনি উৎফুল্ল কণ্ঠে বললেন, যাক, ছেলেটাকে তাহলে মানুষের মতো মানুষ করতে পারলাম, এটাই আমার সার্থকতা। রূপা তাচ্ছিল্য হেসে মনে মনে বলে, হাই রে জীবনের নিয়তি। ধ্রুব সবে মাত্র অফিস থেকে বাসায় ফিরেছে। গরমে তার পুরো শরীর ঘেমে একাকার অবস্থা। একটু ঠান্ডা পানি খাওয়া দরকার। ধ্রুব ফ্রিজ খুলে একটা বোতল হাতে নিয়ে ঢকঢক করে পুরোটা পানি শেষ করে ফেলল। এইবার একটু শান্তি লাগছে। এবার একটু শাওয়ার নিতে হবে। ধ্রুব ঘরের দিকে এগুতেই সামনে রূপাকে দেখতে পেল। এদিকে ধ্রুবকে দেখতেই পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো রূপার। নিজেকে সামাল দিয়ে সে এগুলো রান্নাঘরের দিকে। সারাদিনের ক্লান্তি শেষে ধ্রুব গোসলের জন্য যখন টাওয়েল খুঁজে পাচ্ছিল না, তখন তার রাগ উঠে গেল সপ্তম আসমানে। রাগে গজগজ করতে করতে সে রূপার উদ্দেশ্যে বেরিয়ে গেল ঘর ছেড়ে। আজ ওই মেয়েটাকে কে বাঁচাবে তার হাত থেকে? আজ 2 দিন হলো রূপা রান্নাঘরে আসেনি। আজ কি রান্না করা যায়? আচ্ছা, মাছ ভাজি করলে কেমন হয়? এটাই ঠিক হবে। রূপা মনের সুখে মাছ ভাজছে। আজ মনটা তার খুব ভালো। হবেই বা না কেন, আজ যে সে তার বাবার সাথে কথা বলতে পেরেছে। একদিন খুব কষ্টে দিন পার করেছে সে। একদিকে দীপকে না পাওয়ার কষ্ট, আর অন্যদিকে বাবা বোনের সাথে কথা বলার তীব্র গম্ভীর কষ্ট যেন তার শরীরের সাথে এতদিন গেঁথে ছিল। তবে আজ তার বাবার সাথে কথা বলতে পেরে মনটা কিছুটা হলেও ভালো হয়েছে। বাবার কাছ থেকে অনেক কথা শুনেছে সে। তার সৎমা আর তার মেয়ে নাকি তাকে অনেক কটু কথা বলে গালি দিয়েছে, কিন্তু এতে কোনো ক্ষোভ নেই রূপার। তিনি যাই বলুক না কেন, সে তো তার মা, হোক না সে সৎমা। এত বছর ধরে তো তিনিই তাদেরকে আগলে রেখেছেন, এইটুকুই বা কে করে কার জন্য? হঠাৎ চুলে টান পড়লে পিছনে ঘুরে তাকালো রূপা। ধ্রুবকে এমন রাগান্বিত চোখে দেখে ভয়ে গলা শুকিয়ে গেল তার। এবার কি ভুল করলো সে? তার জানামতে তো সে কোনো ভুল করেনি, তাহলে কেন এতটা রেগে আছে ধ্রুব তার উপর? রূপা ভয়ে আমতা আমতা করে বলল, মানে আপনার কি কিছু লাগবে? ধ্রুব কোনো উত্তর দিল না। রূপার চুল আরও শক্ত করে ধরল সে। রূপা চুলের ব্যথায় কুকিয়ে উঠল। ধ্রুব রাগী কণ্ঠে বলল,
তোর কি এখনো কোনো আক্কেল জ্ঞান হয়নি? তুই কোন সাহস আমার জিনিসপত্রে হাত দিতে যাস? হ্যাঁ, এত সাহস তুই পাস কোথায়? আমি তোকে বলেছি না আমার কোনো জিনিসে হাত দিবি না, তবু কেন তোর আমার জিনিসপত্রে হাত দিতে হয়? ধ্রুবের কথাগুলো শুনে কিছুটা অবাক হলো রূপা। উনি কোন জিনিসের কথা বলছেন? আমি তো আজ তার কোনো জিনিসে হাত দিইনি। তাহলে কিসের কথা বলছেন উনি? জি, আমি তো আজ আপনার কোনো জিনিসে হাত দিইনি। আপনার মনে হয় কোথাও ভুল। তোর এত বড় স্পর্ধা, আমার মুখের উপরে তর্ক করছিস? মুখে খুব বলি ফুটেছে না? দাঁড়া, তোর মুখের বলি এখনই ছেটাচ্ছি। বলেই টকবকে হয়ে ওঠা গরম তেলের ভিতরে রূপার হাত চুবিয়ে দিল ধ্রুব। রূপা গরম তেলের তাপ সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে কুকিয়ে উঠল। ধ্রুব তাচ্ছিল্য হেসে বলল, চিৎকার দিয়ে কোনো লাভ হবে না। আজ বাড়িতে কেউ নেই, কেউ আজ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এর আগে বেশ কবার তোকে বলেছি আমার মুখের ওপর তর্ক করলে ভয়ানক ভয়ানক শাস্তি ভোগ করতে হবে। সেদিনের কথা মনে নেই? তোকে বাইক থেকে নিচে ফেলে দিয়েছিলাম, হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলি। সব কিছু ভুলে গেছিস নাকি? নাকি আরো কিছু মনে করিয়ে দেবো? রূপার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, সে সাথে হাতটাও জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাচ্ছে। রূপা ধস্তাধস্তির এক পর্যায়ে ধ্রুব ওর হাতটা ছেড়ে দিল। রূপা আর এক মুহূর্ত দেরি না করে ঠান্ডা পানিতে হাত চুবিয়ে দিল। ধবধবে সাদা হাতটির কি করুণ অবস্থায় না করেছে ধ্রুব। সাদা হাতটি লালে ধারণ করেছে। আচ্ছা, সে জীবনে কি দোষ করেছিল যার শাস্তি তার এমন তিলে তিলে পেতে হচ্ছে? একটা কথা কান খুলে সারা জীবন মনে রাখবি, ধ্রুব মাহমুদের সঙ্গে তর্কে লাগা মানে নিজের জীবন নিজেই বলে দেওয়া। এতক্ষণে কিংবা এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি কি কি করতে পারি। কথাগুলো বলেই চলে যাচ্ছিল, কি মনে করে আবারও থেমে গিয়ে বলল, টেবিলের ওপরে এক পাতা ব্যথার ওষুধ আর মলম রাখা আছে। বলেই এক মুহূর্ত দাঁড়ালো না সে, হন হন পায়ে চলে গেল ঘরের দিকে। রূপা তার পোড়া জায়গায় মলম দিচ্ছে আর বারবার ফু দিচ্ছে। হাতের যন্ত্রণায় মরে যেতে ইচ্ছে করছে তার। ধ্রুব কেন আমার সাথে এমনটা করে সেটা সে কিছুতেই বুঝতে পারছে না। আমার সাথে তো তার পার্সোনালি কোনো শত্রুতা নেই, তাহলে কেন আমাকে এতটা অত্যাচার করে? মাঝে মাঝে মনে হয় জীবনটা এখানেই শেষ করে ফেলি, কিন্তু দীপ্ত, ওর কথা ভেবে আর এই স্টেপ নিতে পারি না। আচ্ছা, আমি কি মানুষ না? আমার কি কোনো ইচ্ছা অনিচ্ছা নেই? কেন আমার বাবা মায়ের কথা শুনে এই লোকটার সাথে বিয়ে দিল? আমার ইচ্ছের কি কোনো মূল্য নেই? দীপ্ত কি খারাপ ছেলে ছিল? একদমই না। সে তো আমাকে খুব ভালোবাসে। শুধু ভালোবাসে বললে ভুল হবে, নিজের থেকেও বেশি ভালোবাসে সে আমাকে। এটা জেনেও কেন বাবা এমন একটা পদক্ষেপ নিল? আমার কাছে একবার মতামত নিলে কি কোনো বেশি ক্ষতি হয়ে যেত? আমি কি মানুষ নই? রূপা কথাগুলো বলছে আর হাতে মলম লাগাচ্ছে। হাতের যন্ত্রণা কিছুতেই কমছে না তার। এখন কি দিলে জ্বালাপোড়া কমবে? ভাবতে ভাবতেই বরফের কথা মনে পড়ল তার। রূপা ফ্রিজ খুলে কয়েক টুকরো বরফ হাতে নিল, এরপর পোড়া জায়গায় বরফগুলো রেখে দিল। হাতে বরফ দিয়ে কিছুটা হলেও যন্ত্রণা কমেছে ওর। হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখতে পেল ফারজানা বেগম আর নীলু এসেছে। রূপা ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বলল, মা এসছেন? কোথায় গিয়েছিলেন? আমি তো আপনাকে বাড়ি কোথাও খুঁজে পাইনি। ফারজানা বেগম ঘরে ঢুকতে ঢুকতে বললেন, আরে পাগলি মেয়ে, আমি তো বাজারে গিয়েছিলাম, সামনে তো ঈদ, তাই ভাবলাম তোদের সবার জন্য কিছু কিনে আনি। কি দরকার ছিল মা, শুধু শুধু টাকা? বাহ, আমার মেয়েটা তো দেখছি চট জ্বলতে সংসারিক হয়ে গেছে। আমি তো এমন একটা মেয়েকেই ছেলের বউ হিসেবে চাচ্ছিলাম। তবে তুই যাই বলিস না কেন, তোদেরকে বিয়ের সময় কিছুই দিতে পারিনি। অবশ্য তখন আমাদের ভালো অবস্থা ছিল না, তোর শ্বশুর তখন মারা গিয়েছিল, বাড়ি চালানোর মতো টাকা ছিল না। কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। ধ্রুব এখন চাকরি বাকরি করে, বলতে গেলে এখন কোনো অভাব নেই আমাদের। আর তুইও আমাদের ঘরের লক্ষ্মী হয়ে এলি। আর আমার ছেলের বিজনেসটাও এখন খুব উন্নতি হয়েছে। সত্যি তোরা দুজন আমার ঘরের আলো। নীলু বলল, ও, আর আমি কিছুই না। আর তুই তো আমার চোখের মণি। বেশ কিছুক্ষণ ধরে ঘরের বাইরে পায়চারি করছে রূপা। মনে মনে ভাবছে কিভাবে সে তার ঘরে যাবে। ওই রুমে তো ধ্রুব আছে, এখন ওকে দেখলেই হয়তো রেগে যাবে। এখন কি করবে সে? রাত তো আর কম হয়নি, চোখটা লেগে আসছে। আজকের রাতটা কি সে গেস্ট রুমে কাটাবে? কি রে মা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? রূপা হাত মোচড়াতে মোচড়াতে বলল, না মা, আসলে
হঠাৎ ফারজানা বেগমের চোখ পড়ল রূপার হাতের দিকে। রূপার কথা কেড়ে নিয়ে তিনি বললেন, এ কি, হাত পড়লো কিভাবে? মলম লাগিয়েছিস? ও কিছু না, ওই একটু সমস্যা। মেয়ে বলে কি এটা তোর কাছে সামান্য মনে হচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি বেশ খানিকটা হাত পুড়েছে। এমন খামখেয়ালি হলে কি হয়? আসলে ফারজানা বেগমের কথার প্রত্যুত্তরে দীর্ঘশ্বাস ফেলল রূপা। দুনিয়াটা সত্যি অদ্ভুত, আর তার থেকে বেশি অদ্ভুত হলো পৃথিবীর মানুষগুলো। মা যদি জানতেন তার সুপুত্রই আমার হাতের এমন নাজেহাল অবস্থা করেছেন, তাহলে কখনো এই কথাটি তিনি বলতেন না। এখনও তার কানে ফারজানা বেগমের কথাবার্তা বাজছে। ধ্রুব থাকলে হয়তো এমনটা হতেই দিত না। অবশ্য মা জানে না যে ধ্রুব আমার সাথে কতটা ভয়ঙ্কর আচরণ করে, কারণ ধ্রুব তার মায়ের সামনে আমার সাথে ভালোভাবেই কথা বলে, আবার কখনো গালে তুলে ভাত খাইয়ে দেয়। আমি বুঝতে পারি না ধ্রুব তার মায়ের সামনে এমন নাটক কেন করে। মা জানলে হয়তো আমার প্রতি এমন অত্যাচার হতে দিতেন না, কিন্তু আর ভাবতে পারছি না আমি এসব নিয়ে ঘেটার লাভ কি। আমার যে মুক্তি চাই, মুক্তি। বৌমা, বাইরে না দাঁড়িয়ে থেকে ঘরে যা। আমি ধ্রুবকে বলে দিচ্ছি হাতে মলম লাগিয়ে দিতে। না না মা, কোনো দরকার নেই। মলম দিয়েছি আর উনি নিজের হাতে মলম লাগিয়ে দিয়েছেন। ও ভালো করেছে। আর শোন, কাল তোকে রান্না করতে হবে না, আর সকালে তাড়াহুড়ো করে ওঠারও কোনো দরকার নেই। একটু রেস্ট নে, শরীর ভালো হয়ে যাবে। জি। এবার শুতে যা, রাত তো কম হয়নি। হুম। কি না যেয়ে দাঁড়িয়ে আছিস কেন? জি যাচ্ছি। এখনো দাঁড়িয়ে আছিস? শুতে যা বলছি। বলেই ফারজানা বেগম রূপাকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দরজা আটকে দিলেন। ঘরে ঢুকেই রূপা ভয়ে ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে। চোখ খুলে উপরের দিকে তাকানোরও কোনো সাহস পাচ্ছে না সে। নিশ্চয়ই আবারও ধ্রুব আমাকে কোনো একটা কারণে শাস্তি দেবে, কিন্তু আমার গায়ে যে আজ কোনো শক্তি নেই। খুব ক্লান্ত লাগছে আমার, দাঁড়াতেও খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, উনি কি ঘুমিয়ে পড়েছেন হয়তো? ধ্রুবের কোনো সারা শব্দ না পেয়ে বিছানার দিকে চোখ নিক্ষেপ করল রূপা। ধ্রুব ঘুমিয়ে পড়েছে ভাবতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল রূপা। এবার একটু ঘুম দিতে হবে, শরীরটা খুব দুর্বল লাগছে। রূপা যখন শোবার জন্য বিছানা থেকে বালিশ আর কাঁথা নিচ্ছিল, তখন তার চোখ আটকে গেল ধ্রুবের নিষ্পাপ চেহারাটিতে। এটা কি কখনো সম্ভব? একটা ভয়ঙ্কর মানুষের চেহারাতে নিষ্পাপ প্রবণতা থাকতে পারে? ধ্রুবকে দেখে মনে হচ্ছে যে সে কারোর সাথে খারাপ আচরণ করতেই পারে না। ধ্রুব কি আদৌ খারাপ, নাকি এখানে কোনো রহস্য লুকিয়ে আছে? কি সব ভাবছি আমি একবার ফেসবুকে পড়েছিলাম, লবণ আর চিনির রং যেমন একই রকম হয়, ঠিক তেমনই অমানুষগুলো হুবাহু মানুষের মতো দেখতে হয়। আর আমি লবণকে চিনি আর চিনিকে লবণ ভেবে ভুল করতে যাচ্ছিলাম। তবে আর যাই হোক, আমার বিশ্বাস দীপ্ত আমাকে এই নরক থেকে একদিন বের করে নিয়ে যাবে। দীপ্ত, তুমি কোথায়? আমার কথা কি তোমার একটু মনে পড়ে না? এত সহজে আমাকে কিভাবে ভুলে গেলে? তুমি না বলতে আমাকে ছাড়া তুমি বাঁচবে না? দেখো, আমাকে ছাড়া আজ তুমি ঠিকই বেঁচে আছো। শুধু বেঁচে নেই, আমি এক জ্যান্ত লাশ হয়ে পড়ে আছি পৃথিবীতে। এই কষ্টের কি কখনো অবসান ঘটবে না? সকালবেলা হঠাৎ মুখে পানি পড়াতে হুড়মুড়িয়ে বিছানা ছেড়ে উঠে বসল রূপা। কে কে বলেই প্রলাপ করতে লাগলো সে। চোখ মুখ কচলাতে কচলাতে যখন ধ্রুবকে সামনে দেখতে পেল, তখন ভয়ে তার বুক থরথর করে কাঁপতে লাগলো। এই রে, আজকে উঠতে দেরি হয়ে গিয়েছে, এখন নির্ঘাত মার খেতে হবে তার। ভাবতেই ভয়ে কুকড়ে যেতে লাগলো রূপা। ধ্রুব ঘড়ির দিকে তাকিয়ে বলল, বাবা, মেম সাহেবের আজ এত তাড়াতাড়ি ঘুম ভাঙলো? বুঝতে পারছি রাতে ঠিকভাবে ঘুম হয়নি। আহারে আহারে, কি কষ্ট। বলেই রূপার মুখ টিপে ধরল ধ্রুব। নিজে তো বেশ আরামে ঘুমাচ্ছিস, আর ওইদিকে যে আমার মা রান্না করতে করতে মরে যাচ্ছে, সেসব কি তো চোখে বাজছে না? বাঁধবেও বা কেন? কাল রাতে তো মাকে মিথ্যা কথা বলে রাখতে বলেছিলি যাতে আরামে ঘুমাতে পারিস। কি ভেবেছিস আমি জানতে পারবো না? তোকে কি আমি আরাম করে ঘুমানোর জন্য বিয়ে করেছি? হ্যাঁ, নেক্সট টাইম যদি মাকে কোনো কাজ করতে দেখি, তাহলে তোকে আমি একদম খুন করে ফেলবো, বলে দিলাম কিন্তু। কথাগুলো বলেই রূপার মুখ ছেড়ে দিল ধ্রুব। বলল, আর হ্যাঁ, মাকে রান্না করতে নিষেধ করে দিয়েছি। আজ বাড়িতে মেহমান আসবে, কমপক্ষে 20 জন মতো আসবেই, এটা কনফার্ম। আর তুই এই 20 জনের জন্য একাই রান্না করবি, কেউ তো সাহায্য করবে না।
অনেক ঘুমিয়েছিস, অনেক আরাম করেছিস, কিন্তু আর না, আজ এই 2 রকমে আইটেম হলে হবে না। কমপক্ষে 10 থেকে 12টা আইটেম তো করতেই হবে। এখন আর বসে না থেকে রান্না বসিয়ে দে, ওরা এলো বলে। আর তোর হাতে কিন্তু বেশি সময় নেই। কথাগুলো বলেই হন হন করে ঘর ছেড়ে বেরিয়ে গেল ধ্রুব। এত সে তো আইটেমের কথা শুনে মাথায় হাত দিয়ে বসে আছি রূপা। তার মাথায় কোনো কাজ করছে না। এত কিছু সে একা কিভাবে করবে? আল্লাহ আমাকে বাঁচাও। যেখানে 1 ভাগের তরকারি রাঁধতে 1 ঘন্টারও বেশি লাগে, সেখানে এত আইটেম রাঁধবে কিভাবে? আজ যে কাজ করতে করতে মরেই যাবে সে। না, আর ভেবে কোনো লাভ নেই। তাকে এমনিতেও করতে হবে আর অমনিতেও করতে হবে। তাহলে এত শত ভেবে সময় নষ্ট করার কি দরকার? রূপা ভেজা কাপড় চেঞ্জ করে চুল খোপা করতে করতে রান্নাঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেল ঘর ছেড়ে। এখন কি রান্না করবে সে? ধ্রুব তো একটু বলে দিতে পারতো। না থাক, তার কোনো দরকার নেই। এটা ওর কাছে নতুন কিছুই না। এমন প্রতিনিয়ত তার সৎমা ওকে দিয়ে রান্না করাতো। সামান্য তরকারিতে লবণ কম হলেই এলোপাথারি মারধর শুরু করে দিত। পরে আস্তে আস্তে গিয়ে ঠিকঠাকভাবে রাঁধতে শুরু করলো। রূপা আর সময় নষ্ট না করে ভাত বসিয়ে দিল, আর অন্য চুলোয় মাংস। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিল সে। হঠাৎ কারো উপস্থিতি বুঝতে পেরে পিছন ঘুরে তাকালো রূপা। নীলু এসেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। রূপা বলল, তুমি এখানে? কিছু লাগবে? তোমাকে রান্নায় একটু হেল্প করতে আসলাম। আমি কি করব ভাবি? যে কোনো একটা কাজের কথা বলো তো। আরে না না, তোমাকে কিছুই করতে হবে না ননদিনী। তুমি গিয়ে বসো। আর এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। কচু, এখনো তো কিছুই হয়নি। প্লিজ ভাবি, আমাকে যে কোনো একটা কিছু করতে দাও। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা বাবা। থ্যাংক ইউ ভাবি। এবার বলো আমি কি কাজ করব? তোমার বেশি কিছু করতে হবে না। তুমি একটু মাংসটা দেখো, হয়ে গেলে আমাকে ডাক দিও। ওকে ভাবি। তাহলে আমি এই ফাঁকে মাছটা কুটে ফেলি, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। রূপা নিচে বসে বসে মাছ কুটছে আর নীলু মাংস নাড়াচাড়া করছে। এমন সময় ধ্রুব রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিল। রূপার জায়গায় নীলুকে রান্না করতে দেখে রাগ উঠে গেল তার সপ্তম আসমানে। এই মেয়ে বারবার আমার কথার খেলাপ করছে, বারবার আমাকে রাগিয়ে তুলছে। আজ আমার সহ্যের সীমা বাঁধ ভেঙে গেছে। রূপা নিজেও জানে না যে আজ তার কপালে কি লেখা আছে। রূপা চুলোয় মাছ ভাজছিল আর দ্বীপের সাথে কাটানো পুরনো দিনগুলো নিয়ে স্মৃতিচরণ করছিল। সত্যি কতই না সুন্দর ছিল সেই দিনগুলি। দ্বীপের সাথে সেই প্রথম দেখা। ঠিক 5 বছর আগে একদিন রূপা বাজার থেকে তরকারি কিনে বাসায় ফিরছিল। এমন সময় কেউ একজন তাকে ধাক্কা দিতেই সে নিচে পড়ে গেল। সেই সাথে তরকারিগুলোও ছিটিয়ে ছুটিয়ে রাস্তায় পড়ে গেল। রূপা বেশ বিরক্ত হয়ে ছেলেটির দিকে তাকালো, বলল, রাস্তায় চলার সময় একটু দেখে শুনে চলতে পারে না? দেখুন তো, আপনার জন্য তরকারিগুলো রাস্তায় পড়ে গিয়েছে। দীপ বলল, সরি, আসলে আমি বুঝতে পারিনি, একটু তাড়া ছিল তো তাই। ইটস ওকে। থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম জেনে আপনি কি করবেন? এমনি। কেন, জিজ্ঞেস করে কি ভুল করলাম নাকি? তা না, আমিও এমনিই জানতে চাইলাম। আমার নাম রূপা। আর কিছু? না। তো আপনার নাম কি? দীপ্ত। ও। আর কিছু বলল না রূপা। নিচে ঝুঁকে সে তরকারি খুঁজতে লাগলো। দীপ বলল, কিছু মনে না করলে আমি হেল্প করতে পারি? থ্যাংক ইউ, কিন্তু তার কোনো প্রয়োজন নেই। দীপ আর কিচ্ছু বলল না। কিছুক্ষণ পর দেখলো রূপা ব্যাগে তরকারি ঢোকালেও সেগুলো নিচে পড়ে যাচ্ছে। এতে করে রূপা বেশ বিরক্তও হচ্ছে। দীপ আর কিছু না ভেবে ওর সাথে তরকারি খুঁড়তে লাগলো। রূপাও আর বাধা দিল না। যাওয়ার সময় রূপা বলল, আরও একবার থ্যাংক ইউ আপনাকে। ওয়েলকাম। তাহলে আসি? অবশ্যই। রূপা কিছু পথ এগোতেই 10টা থেকে 12টা কুকুর দেখতে পেল। রূপা ভেবেছিল কুকুরগুলো তাকে কিছু বলবে না, সে তো এখন বড় হয়ে গিয়েছে। এসব ভাবতে ভাবতে সামনের দিকে পা বাড়াতেই
কুকুরগুলো একসাথে ঘেউ ঘেউ করে চেঁচিয়ে উঠল। রূপা ও মা গো বলে লাফিয়ে উঠল। কুকুরগুলো যেই ওর দিকে এগোতে লাগলো, সে ভয়ে পিছন দিকে দৌড়াতে লাগলো। রূপা পিছন ফিরে তাকিয়ে দেখতে পেল কুকুরগুলো তার পিছন পিছন ছুটে আসছে। ভয়ে রূপার গলা শুকাতে লাগলো। মনে মনে সে বিখ্যাত দোয়াটি বারবার পড়তে লাগলো। আলিফলাম কুত্তা থাম, আলিফলাম কুত্তা থাম, আলিফলাম কুত্তা থাম, আলিফলাম কুত্তা থাম। আজ মনে হয় আমি গেছি। ভাবতেই চোখ বন্ধ করে ফেলল ও। হঠাৎ কারো বুকে তার মাথা ঠেকে গেল। মুখ তুলে তাকিয়ে সে দেখতে পেল দীপকে। রূপা অস্ফুট কণ্ঠে বলে উঠল, দীপ দেখতে পেল রূপা থরথর করে কাঁপছে। কিন্তু কেন? দীপ বলল, কি হয়েছে, এমনভাবে কাঁপছেন কেন? আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে। কারা মেরে ফেলবে? রূপা তার এক হাত পিছনের দিকে দিয়ে ইশারা করে বলল, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা মেরে ফেলবে। প্লিজ প্লিজ ওদেরকে তাড়িয়ে দিন, না হলে আমাকে মেরে ফেলবে। দীপ এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। বলল, আপনি প্লিজ শান্ত হন, এখানে আমি আর আপনি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নেই। আচ্ছা আচ্ছা, আপনি ভালো করে দেখুন, ওরা তো আমার পিছু নেই। বলতে বলতেই পিছন ঘুরে তাকালো রূপা। দীপ বলল, দেখুন এখানে কেউই নেই। এটা কিভাবে সম্ভব? একটু আগেই তো ওরা ছিল। কারা ছিল সেটাই তো বলছেন না। কোনো ছেলে কি আপনার যাওয়ার পথে ডিস্টার্ব করেছে? ছেলে না, তবে 10 থেকে 12টা গুন্ডা আমার পেছনে লেগেছিল। আপনি আজ না থাকলে আমি মনে হয় শেষ হয়ে যেতাম। মানে গুন্ডা তো ছেলেরাই হয়, আপনি কোন গুন্ডার কথা বলছেন? আরে আপনি চেনেন না, ওই যে রাস্তাঘাটে সবাই একসাথে থাকে, মেয়ে দেখলেই পেছনে ধরে, যাকে এক কথায় বলে কুকুর। রূপার কথা শুনে ফিক করে হেসে দিল দীপ। বলল, এতক্ষণ ধরে তাহলে আপনি এই বিখ্যাত গুন্ডাদের কথা বলছিলেন? আপনি পারেনও বটে, কুকুরকে গুন্ডা বানিয়ে দিলেন। এটা আমার জীবনে প্রথম শোনা। তো কি বলবো ওদেরকে, ওরা তো গুন্ডাদের মতোই আমার পিছু ধরলো। আচ্ছা, তা আপনার বাসা এখান থেকে কত দূর? এই তো এখান থেকে বেশি দূর না, যেতে যেতে 2 মিনিট লাগবে। ও, তা হেঁটে হেঁটে না গিয়ে রিস্কাই করে যেতে পারেন না? তাহলে আর কুকুরের সরি গুন্ডাদের নজরে পড়তেন না। মজা নিচ্ছেন না? মজা নেব কেন? আচ্ছা চলুন। চলুন বলতে? আপনাকে তো গুন্ডারা যে কোনো সময় অ্যাটাক করতে পারে, তাই আর কি বললাম, আপনাকে এগিয়ে দিয়ে আসি। না না, তার কোনো দরকার নেই, গুন্ডাগুলো এখন আর নেই, আমি একাই যেতে পারবো। গুন্ডাগুলো যদি যাবার পথে আবারও আসে তখন কি করবেন? দীপ দেখল রূপা কথাটা শুনে বেশ ভয় পেয়েছে। ও একগাল হাসি দিয়ে বলল, ভয় নেই, আমি তো আছি। দীপের কথাটা শুনে যেন ভরসা পেল রূপা। দীপ হাঁটতে হাঁটতে রূপাকে বলল, আচ্ছা একটা কথা বলুন তো, কি? তুমি কি রোজই বাজার করতে আসো? হ্যাঁ। ও, তা তোমাকে না পাঠিয়ে তোমার বাবা কিংবা মা যেতে পারেন না? বাবা তো সবসময় ব্যস্ত থাকেন, আর মা তো সংসার সামলাতে সামলাতে ব্যস্ত থাকেন, তাই আর কি আমার আসতে হয়। ও, আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ। মানে আমরা বাড়ি এসে গেছি? জি। ও, আমি ভাবলাম। কি? তেমন কিছু না। তাহলে আমি আসি। ইয়াহু। রূপা চলে যাচ্ছিল। ধ্রুব পিছন থেকে ডেকে বলল, এই যে শুনছেন, জি। আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? না মানে যদি গুন্ডারা আপনাকে আবারও অ্যাটাক করে তাহলে আপনি আমাকে একটা কল দিতে পারবেন, আর আমি আপনাকে ওদের হাত থেকে বাঁচাতেও পারবো। রূপা চুপ করে আছে। দীপ বলল, প্লিজ। আইডিয়াটা কিন্তু মন্দ না। এরপর থেকে দুইজনের মাঝে বেশ কথোপকথন চলল। তারা একে অপরকে জানতে জানতে ঘনিষ্ঠ হতে লাগলো। তারপরে গিয়ে একসময় দুজনে বন্ধুত্বে পরিণত হলো। আস্তে আস্তে ওরা একে অপরকে নিয়ে স্বপ্ন দেখতে লাগলো। সেই স্বপ্ন থেকেই শুরু হলো ওদের ভালোবাসার অধ্যায়। এখনও রূপার মনে পড়ে সেই দিনগুলোর কথা। কত কথা, দেখা করা, কত শত প্ল্যানিং, সব কিছুই যেন স্বপ্নের মতো ছিল।
কত মধুময় না ছিল সেই দিনগুলি। হঠাৎ হাতে গরম খুন্তির ছ্যাঁকা পড়তেই ভাবনার জগৎ ছেড়ে বেরিয়ে এলো রূপা। হাতের যন্ত্রণায় আহ বলে কুকিয়ে উঠল। ডান সাইডের দিকে তাকাতেই দেখতে পেল ধ্রুবকে। কি ভাবছিলি কি এতক্ষণ ধরে? সেই ধরে যে তোকে ডাকছি, কানে যাচ্ছিল না? কি করছিস একটু দেখতো। হ্যাঁ, মাছ ভাজতে গিয়ে তো কয়লা বানিয়ে ফেলেছিস দেখছি। মানুষ কখনো এতটা বেখেয়ালি হয়? ধ্রুবের ধমকে কেঁপে উঠল রূপা। ধ্রুব বলল, কথা আছে না, কাকে দিলাম রাজার পাট। তোর উপর আমার এত বড় দায়িত্ব দেওয়াটাই ভুল ছিল। আজ তো দেখছি আমার সবার সামনে মাথা কাটা যাবে, আর শুধুমাত্র তোর মতো একটা স্টুপিড মেয়ের জন্য। আসলে আমি বুঝতে পারিনি, আর এমনটা হবে না। এত কথা এখন আর আমি শুনতে চাই না। আশেপাশে মার আত্মীয় স্বজন আছে, আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। সো শাট আপ এন্ড আমার জন্য এক কাপ লাল চা বানিয়ে নিয়ে আয়। জি। ধ্রুব চলে গেল। রূপা হাতে খুন্তির ছ্যাঁকার জায়গায় আঙুল বোলাতে লাগলো। বেশ জায়গা জুড়ে পুড়ে গিয়েছে ওর। এখন খুব জ্বলছে। হাতে কিছু দেবে তারও কোনো সময় নেই। এখন ধ্রুবের জন্য চা বানিয়ে নিয়ে যেতে হবে। ভাবতেই চা বসিয়ে দিল সে। বেশ কিছুক্ষণ ধরে ঘরের সামনে চা বানিয়ে দাঁড়িয়ে আছে রূপা। ভিতরে যাবার মতো কোনো সাহস সঞ্চয় করতে পারছে না সে। কিন্তু এভাবে দাঁড়ানোরও কোনো মানে হয় না। ধ্রুব যদি দেখতে পায় সে দাঁড়িয়ে রয়েছে, তাহলে খুব খারাপ হয়ে যাবে। না, আর দাঁড়াবে না সে। ভাবতেই রূপা এগুলো ঘরের দিকে। কাঁপা কাঁপা হাতে ধ্রুবের সামনে দাঁড়াতেই সে ওর দিকে তাকালো। রূপা বলল, আপনার চা। ধ্রুব চাটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছিল। তারপর এক চুমুক দিতে এক বলে মুখ থেকে ফেলে দিল সে। ধ্রুবের এমন কাণ্ডে অবাক হয়ে গেল রূপা। ধ্রুব বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর রূপাকে বলল, এটা কি বানিয়েছিস তুই? রূপা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, চা। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এটা চা নাকি অন্য কিছু? আমি না তোকে বলেছি দুধ চা বানিয়ে আনতে? তাহলে তুই লাল চা আনলি কেন? তুই জানিস না আমি লাল চা খাই না? এরপরও কেন লাল চা বানিয়ে আনলি? আপনিই তো বললেন লাল চা বানাতে। আমি বলেছি মানে? এই কখন বললাম তোকে আমি লাল চা বানিয়ে আনতে? একটু আগেই তো বলেছিলেন লাল চা। জাস্ট শাট আপ। আমার মুখের উপর তর্ক করা না। বলতে বলতেই গরম চা রূপার গায়ে ঢেলে দিল ধ্রুব। এরপর চায়ের কাপ মেঝেতে ফেলে দিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ধ্রুবর আগে ফুঁসতে ফুঁসতে রূপাকে একটা ধাক্কা দিতেই সে মেঝেতে পড়ে থাকা কাচের উপর পড়ে গেল। একটা কাঁচ ওর হাতে ফুটে গেল। বেশ কয়েক জায়গা দিয়ে কলগল করে রক্ত পড়ছে ওর। ধ্রুব সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, দিন দিন দেখছি তোর সাহস খুব বেড়ে যাচ্ছে। আমার উপরে কথা বলার স্পর্ধা কোথায় পেয়েছিস তুই? আর আজ যেখানে তোর একা রান্না করার কথা ছিল, সেখানে তুই আমার বোনকে দিয়ে কোন সাহসে রান্না করালি? বল আমাকে, কোন সাহসে রান্না করালি? রূপা কিচ্ছু বলছে না। চুপচাপ স্তব্ধ হয়ে সে বসে আছে। ধ্রুব রূপার মুখ এক হাত দিয়ে চেপে ধরে বলল, একটা কথা কান খুলে শুনে রাখ। আমার মা কিংবা বোন, তাদেরকে দিয়ে যদি কোনো কাজ করাতে দেখি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। একটা কথা মনে রাখবি, তুই এই বাড়ির দাসী। তোকে যেমন ভাবে কাজ করতে বলা হবে তুই নিতান্তই সেইভাবেই কাজ করবি, অ্যাজ লাইক এ দাসীদের মতো। কথাগুলো বলেই ধ্রুব চলে গেল ঘর ছেড়ে। রূপা চিৎকার করে কাঁদছে। হাতের যন্ত্রণায় মরে যেতে ইচ্ছে করছে ওর। মানুষটা এতটা নির্দয় কিভাবে হতে পারে? একটু কি ধ্রুবের মনে মনুষ্যত্ব বলতে কিছুই নেই? রূপা ড্রয়িং রুমে চুপটি মেরে বসে আছে। ফারজানা বেগম কিছুক্ষণ আগেই তাকে এখানে বসতে বলেছিলেন। সেই সুবাদেই রূপা এখানে বসে আছে ফারজানা বেগমের জন্য। বেশ কিছুক্ষণ পর ফারজানা বেগম গয়নার বাক্স নিয়ে ড্রয়িং রুমে আসলেন। রূপা উঠে দাঁড়াতেই তিনি বললেন, আরে মা, বস বস, কষ্ট করে এত দাঁড়ানোর দরকার নেই। বলেই তিনি রূপাকে বসিয়ে সেও তার পাশে গিয়ে বসলেন। মা, এগুলো কি? মা হাসি মুখে বললেন, তোর জন্য কিছু গয়নাগাটি এনেছে, এই জন্য তোকে ডাকা। আরে মা, না না, এসব আমার লাগবে না। লাগবে না কেন? তোকে তো বিয়ের পর থেকে কিছুই দেওয়া হয়নি। সেই যে বিয়ের সময় একটা গলার নেকলেস, একটা বালা আর একটা কানের দুল দিয়েছিলাম, তারপর তো আর কিছুই দেওয়া হয়নি। অবশ্য তখন এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্যও ছিল না আমাদের, কিন্তু এখন যখন সময় হয়েছে, অবশ্যই তোর ভরণ পোষণের কমতি রাখবো না। মা, আমি এগুলো নিতে পারবো না। আপনি এই গহনাগুলো অনেক যত্ন করে নিজের কাছে রেখে দিন।
এটা কোনো কথা হলো? আমাকে কি একটু মা ভাবতে পারিস না? তোর মা যদি এগুলো দিত তাহলে কি তুই না করতিস? মা এমন ভাবে বলছেন কেন? আমার আপন মা বলতে আপনি আছেন, এমন ভাবে আর কখনো বলবেন না। আচ্ছা বলবো না, তবে একটা শর্ত আছে। শর্ত হলো তোকে এই গহনাগুলো নিতে হবে। কি নিবি তো? মাথা নাড়িয়ে রূপা বলল। জি মা। এই তো আমার লক্ষ্মী বেটি। রূপা মুচকি হাসলো, বলল, জানেন মা, ছোটবেলা থেকে কখনো মায়ের ভালোবাসা পাইনি। আমি যখন খুব ছোট ছিলাম, কিছু বুঝতাম না, তখন মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা তখন খুব ভেঙে পড়ি, তবে আমার থেকে বাবাই বেশি ভেঙে পড়েছিলেন। ছোট থেকেই তাকে দেখে এসেছি, কখনো কোনো কিছুতে তিনি ভেঙে পড়তেন না। কিন্তু যেদিন বাবা মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনেছিলেন, সেদিন উনি খুব ভেঙে পড়েন। হসপিটাল থেকে জানানো হলো মা মারা গেছেন। সেদিনের পর থেকেই আমাদের সব কিছু উলটপালট হয়ে গেল। বাবা কয়েক মাস পর বিয়ে করলেন। হয়তো উনি ভেবেছিলেন বিয়ে করলে সব কিছু ঠিক হয়ে যাবে, আমরাও আবার মায়ের ভালোবাসা পাবো, কিন্তু সেটা আর হলো না। মা হয়ে উঠলো সৎ মা। সব সময় আমাকে আর বোনকে মারধর করতেন, কখনো নিজের মেয়ে ভেবে আমাদেরকে বুকে টেনে নেননি। জানেন মা, তখন নিজেকে বড্ড অসহায় লাগতো। ভাবতাম আমরা কি কখনো মায়ের ভালোবাসা পাবো না। বলতে বলতেই রূপার চোখ দিয়ে পানি চলে এলো। ফারজানা বেগম রূপাকে জড়িয়ে ধরে বললেন, কাঁদিস না মা। কে বলেছে তোকে যে তুই মায়ের ভালোবাসা পাবি না? আমি কি তোর মা নয়? আমি তোকে আর নীলকে কি কম বেশি ভালোবাসি? তোরা দুজনেই আমার সন্তান। দুজনকে কখনো আমি ভেদাভেদ করে দেখিনি। তোরা দুজনেই আমার কাছে একই রকম। আর আজ তোর সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কথাটা বলা অতি জরুরি। কথাটা হলো, তোর ছোট বোন নিপা আজ থেকে আমার মেয়ে, আর আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। তুই, ধ্রুব, নীলু ও আমার সন্তান ছিলি, আজ থেকে নিপাও আমার সন্তান। কখনো ওকে কোনো কিছুতে কমতি রাখবো না, সেটা ভরণ পোষণ হোক কিংবা ভালোবাসা, সবকিছুই ও সমান সমান পাবে। এবার তুই বল, নিপাকে এখানে আনলে তোর কি কোনো সমস্যা হবে? রূপা কিচ্ছু বলছে না। ছল ছল চোখে সে তাকিয়ে আছে মায়ের দিকে। সত্যি কি পৃথিবীতে এত ভালো মনের মানুষ পাওয়া যায়? কি বলিস? তোর কি কোনো আপত্তি কিংবা সমস্যা আছে? মাগো, মাগো, আপনি এত ভালো কেন মা? কিভাবে একটা মানুষ এতটা ভালো হতে পারে? মা হাসলেন। রূপা আবারও বলল, মা জানেন, আমি কখনো ভাবতে পারিনি যে আপনার মতো একটা মা পাবো। খুব ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। ফারজানা বেগম ওকে জড়িয়ে ধরে বললেন, আমিও যে তোদেরকে বড্ড ভালোবাসি রে পাগলি। আর কখনো যেন বলবি না তোদের মা নেই। বলবো না। দেখেছো মেয়েটার কাণ্ড? ভাই পাগলি, কাঁদছিস কেন? এইভাবে কেউ কাঁদে নাকি? আমি আছি তো তোর সাথে। ফারজানা বেগম রূপার চোখ মুখ মুছে দিলেন। রূপার ডান হাত ধরতে গিয়ে দেখতে পেলেন বেশ কিছু জায়গা জুড়ে হাতটি পুড়ে গেছে। তিনি বেশ আতঙ্কিত হয়ে বললেন, তোর হাতে কি হয়েছে? এমন অবস্থা কিভাবে হলো? সেদিনও হাত পড়লো, আজও পড়েছে। কিভাবে হলো এমনটা? রূপার সাথে সাথে আঁচল দিয়ে হাত ঢেকে ফেলল। মা বললেন, লুকিয়ে কি লাভ? সেই তো আমি দেখেই ফেলেছি। এখন বল কিভাবে পড়লো? হাত দেখে তো মনে হচ্ছে আজ পড়েনি, তাহলে কবে পড়লো? রূপা আমতা আমতা করে বলল, কাল মা। কিভাবে পড়েছে? আসলে মা, আমি যখন কাল মাছ ভেজে বাটিতে তুলছিলাম, তখন হঠাৎ হাত ফসকে গরম মাছ আমার হাতে পড়েছিল। ও কিছু হয়নি মা, এই সামান্য পড়েছে। কথাগুলো বলতে বলতেই ধ্রুব ড্রয়িং রুমে প্রবেশ করল। মা ওকে ডেকে বললেন, দেখেছিস তোর বউয়ের কাণ্ড? হাত পুড়িয়ে বলে কেনা, হাত পুড়িয়ে বলে কিনা কিছুই হয়নি। তুই তো অন্তত ওর হাতে মলম লাগিয়ে দিতে পারতিস, তাহলে আর ঘাটা বেশি বাড়তো না। ধ্রুব একথা শুনে হাত থেকে ব্যাগটা ফেলে দিল। দ্রুত রূপার পাশে বসে তার হাতটি ধরতে ধরতে বলল, ও মাই গড, কিভাবে পুড়িয়েছো? রান্নার সময় কি একটুও খেয়াল থাকে না তোমার? অবশ্যই খেয়াল থাকবেই বা কিভাবে? সারাদিন শুধু কাজ আর কাজ করো। এত কাজ কি করতে বলে তোমাকে? হ্যাঁ, কাল থেকে ভাবছি একটা কাজের লোক রাখবো। মা সম্মতি জানালেন আর বললেন, ঠিক বলেছিস, একটা কাজের লোক রাখতেই হবে। ও আমার মেয়ের মতন। যেখানে নীলও রাধে না, সেখানে ও রাধবে কেন? ওকে তো আর আমার ছেলের বউয়ের চোখে দেখি না, সবসময় মেয়ের চোখেই দেখি। আর সন্তানের কষ্ট কোনো মায়ের সহ্য করতে পারে না।
বেশ কদিন ধরে দেখছি মেয়েটা কষ্ট করেই যাচ্ছে। কখনো তো এই রান্না করে ও রান্না করে, বুঝি না রান্না বান্নাতে কি এমন পেয়েছে। যাকে সেসব কথা, তুই কালই কাজের মেয়ে ঠিক করবি। হুম এখন হুম হুম না করে ওর হাতে মলম লাগিয়ে দে তো। হুম আর মা, একটু মলমটা এনে দাও তো। আচ্ছা, এনে দিচ্ছি। ফারজানা বেগম চলে যেতেই রূপার হাত শক্ত করে ধরল ধ্রুব। হাত এতটা শক্ত করে ধরেছে যে রূপার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে রূপার হেঁচকে উঠে গেল। ধ্রুব আরও শক্ত করে হাত ধরে বলল, খুব বার বেড়েছিস না? আও লাগছে। ধ্রুব রূপার কানের কাছে এসে ফিসফিস করে বলল, লাগছে না? হ্যাঁ, আমার মায়ের সামনে এত নাটক করিস কেন? কি পেয়েছিস কি আমার মাকে? হ্যাঁ, কি ভাবেছিস আমার মাকে বসে নিয়ে তুই আমার হাত থেকে বেঁচে যাবি? কখনোই না, তোকে তো আমি। কথাগুলো বলতে বলতেই ধ্রুব বুঝল মা ড্রয়িং রুমে প্রবেশ করেছেন। ধ্রুব কথা ঘুরিয়ে বলল, দেখো রূপা, কাল থেকে একদমই রান্নাঘরে পা রাখবে না। আর আমি তোমার কোনো কথা শুনছি না। না না, কাজের লোক রাখবোই আমি, কোনো কথা বলবে না তুমি। ব্যাস, রাখবো মানে রাখবো। আমার কথায় মা সাই দিয়ে বললেন, ধ্রুব একদম ঠিক বলেছে, কাল থেকে তোর রান্নাঘরে যাওয়া অফ। রূপা কিচ্ছু বলল না, চুপচাপ বসে রইল। মা বললেন, ধ্রুব বাবা, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ মা, বলো। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে কি আমি রূপার ছোট বোন নিপাকে এই বাড়িতে আনতে পারি? কেন নয়, অবশ্যই আনতে পারো, এতে জিজ্ঞেস করার কি আছে? কিন্তু এই আনা সেই আনা না। মানে? আমি ভাবছি নিপা সারা জীবন এই বাড়িতেই আমাদের সাথে থাকবে, তুই কি বলিস? ধ্রুব কিছুক্ষণ চুপ ছিল, এরপর বলল, অবশ্যই থাকতে পারে। ও তো আমার ছোট বোন নীলুর মতনই, ও এবার থেকে আমাদের সাথেই থাকবে। তুমি যদি বলো আমি ওকে আজকেই নিয়ে আসবো। আরে না না, আজ না, কাল ধীরে সুস্থে গিয়ে নিয়ে আসবো। যেহেতু ওর মা বাবা আছে, অবশ্য তাদের কাছ থেকে অনুমতি নিয়েই আনতে হবে। তাই আমি ভেবে রেখেছি রূপা আর আমি গিয়ে ওকে আনবো। তুমি যা ভালো বোঝো তাই করো। আর রূপা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে রুমে আসো তো, খুব টায়ার্ড লাগছে। জি। ধ্রুব চলে গেল। রূপা ফারজানা বেগমের থেকে সম্মতি নিয়ে রান্নাঘরের দিকে এগুলো। এরপর এক গ্লাস পানি নিয়ে সে পা বাড়ালো তার ঘরের দিকে। ধ্রুব ড্রেস চেঞ্জ করছে আর ভাবছে রূপাকে সে কঠিনের থেকেও কঠোর শাস্তি দেবে। দিন দিন মেয়েটার ডানা গজাচ্ছে। আজ তো তার মাকে একদম নিজের বশে নিয়ে ফেলেছে। না, এটা কিছুতেই সহ্য করা যায় না। নিপাকে এই বাড়িতে আনলে যে তার প্ল্যানের উপর প্রভাব পড়বে, এটা তো ধ্রুব কোনো মতে হতে দিবে না। কিছু তো একটা করতেই হবে, কিন্তু কি করা যায়? হঠাৎ ধ্রুবের ফোনে একটি কল এলো। ধ্রুব কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো, সবকিছু আমাদের প্ল্যান অনুযায়ী চলছে তো? হুম, সবকিছুই আমাদের প্ল্যান অনুযায়ী চলছে। ও গ্রেট, গুড জব। এবার আমাদের নতুন প্ল্যান কি? সব কথা ফোনে বলা যাবে না, আমি সবকিছু মেসেজে জানিয়ে দেব। ওকে, তবে একটা প্রবলেম হয়ে গেছে। কি? মা রূপার বোনকে আমাদের বাড়িতে রাখবে বলেছে। রাখুক, তাতে সমস্যা কি? ওর বোন আসলে তো আমাদের প্ল্যানের উপরে প্রভাব পড়তে পারে। না, কোনো রকম প্রভাবই পড়বে না, ডোন্ট ওয়ারি, আই উইল হ্যান্ডেল দিস। ওকে। ধ্রুব কথা শেষ করে কল কেটে দিল। সে একটু বেশিই ভেবে ফেলেছে। সে যাই হোক, রূপা দিন দিন তার মায়ের সাথে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। এভাবে তার মায়ের সাথে ঘনিষ্ঠ হলে তো তার কিছুই করার থাকবে না। কিছু তো একটা করতেই হবে। এসব ভাবতে ভাবতেই রূপা কখন যে তার পাশে এসে দাঁড়িয়েছে তা তার খেয়ালই ছিল না। রূপা হালকা কাশতেই ধ্রুব বুঝতে পারল রূপা এসেছে। রূপাকে দেখে বেশ অবাক হলো ধ্রুব। রূপা কখন এলো? আমার কোনো কথা সে শোনেনি তো, কিভাবে বুঝবো আমি? আগে তাকে একটু পরখ করে দেখতে হবে। তুই এখানে কখন এলি? রূপা আমতা আমতা করে বলল, এই মাত্র। ধ্রুব স্বস্তির নিঃশ্বাস ফেলল, বলল, ওকে ওকে, নাও গেট লস্ট। আপনার পানি। ধ্রুব পানির গ্লাসটা হাতে নিয়ে সজোরে রূপার মুখে ঢেলে দিল, বলল, নে, আমার পানি খাওয়া শেষ, নাও গেট লস্ট। ধ্রুব শেষের কথাগুলো এতটা জোরে বলেছে যে রূপা ভয়ে ভয়ে কেঁপে উঠল। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? মায়ের খাওয়ার শখ হয়েছে বুঝি? রূপা ভয়ে আর দেরি না করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ধ্রুব তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার কাছ থেকে কখনো ভালোবাসা পাবি না।
শুধুই ভাবি কষ্ট আর কষ্ট। রূপা গেস্ট রুমে এসে বসে আছে। ওই ঘরটাতে আজ আর যাবে না সে। আজকের রাতটা সে এখানেই পার করে দিবে। তবে ধ্রুবের এই আচরণগুলো কিছুতেই সহ্য করতে পারছে না সে। আচ্ছা, আমি জীবনে কি অনেক বড় পাপ করেছিলাম যার ফল আমাকে এখন পেতে হচ্ছে? আমি কি নরক নামক জেলখানা থেকে কখনোই বের হতে পারবো না? রূপার ভাবনার ছেদ পড়ল তার বাবা মহসিন সাহেবের ফোন কলে। বাবার নাম্বার থেকে কল আসাতে চোখ দুটো ছলছল করে উঠল তার। বলল, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি রে মা, তুই কেমন আছিস? ভালো বাবা, মা কেমন আছেন? তারপর নিপা, জ্যোতি আপু, ওরা কেমন আছে? সবাই ভালো আছে। আগে বল, জামাই কেমন আছে? উনিও ভালো আছে। ও, জামাইয়ের সাথে সুখে আছিস তো? তবে আমার বাবাকে খুব করে বলতে ইচ্ছে করছে আমি সুখী নেই বাবা। আমি যে বাবা বড্ড অসহায় হয়ে পড়ে গেছি। এই নরক থেকে আমাকে বের করুন বাবা। আমি যে যন্ত্রণায় জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছি। কথাগুলো ভাবতে ভাবতেই চোখে পানি চলে এলো রূপার। সে যে নিরুপায়, তার ইচ্ছের শর্তেও কিছু বলতে পারছে না সে। ধ্রুবের সেদিনের কথা এখনও মনে আছে রূপার। ধ্রুব সেদিন বলেছিল, রূপা যদি তার বাবাকে সবটা বলে দেয় তাহলে তার বাবাকে ধ্রুব শেষ করে ফেলবে। বাবার জন্য আজ সে এত শত অত্যাচার সহ্য করছে, না হলে যে সে কবেই না পালিয়ে যেত। কি রে মা, চুপ কেন? তুই সত্যিই সুখে আছিস তো? রূপা চটজলদি চোখের পানি মুছে ফেলল। নিজেকে খানিকটা স্বাভাবিক করে বলল, হ্যাঁ বাবা, আমি খুব সুখী। জানেন বাবা, উনি আমাকে খুব ভালোবাসেন। আমাকে কোনো কাজ করতে দেন না। উনি খুব ভালোবাসেন আমাকে। যাক, শুনে খুব খুশি হলাম। বাবা হয়তো কখনো তোদেরকে ভালো রাখতে পারলাম না রে মা, ক্ষমা করে দিস তোর এই স্বার্থপর বাপটাকে। বাবা, এসব কি বলছেন? আপনি আমাদেরকে যতটা ভালো রেখেছেন ততটা ভালো এই পৃথিবীতে কেউ রাখতে পারবে না। আর কখনো এমনটা বলবেন না। তোর শাশুড়ি তোকে কিছু বলে না তো? না বাবা, উনি আর আমাকে খুব ভালোবাসেন। উনি মেয়ের মতোই দেখেন। সব থেকে বড় কথা, উনি খুব ভালো মনের মানুষ। এমন শাশুড়ি পেতে হলে ভাগ্য লাগে বাবা, ভাগ্য। ঠিক বলেছিস মা, তোর শাশুড়ির মতনই তোর শ্বশুরও ভালো মনের মানুষ ছিলেন। আপনি চেনেন ওনাকে? হ্যাঁ, চিনবো না কেন, সে তো আমার খুব ভালো একটা বন্ধু ছিল। ও, তাহলে রাখি মা, অনেক রাত নেমেছে, এখন তাহলে ঘুমা। জামাই ঘুমিয়ে পড়েছি কি? ও, তাহলে রাখি, ভালো থাকিস মা। না না বাবা, আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। কি কথা মা? বাবা, আমরা কাল আসছি। মহসিন সাহেব বেশ খুশি হলেন। তিনি উৎফুল্ল কণ্ঠে বললেন, সত্যি মা? কখন আসবি? জামাইও আসবে? না বাবা, উনি আসবেন না। কেন? তাহলে তুই কার সাথে আসবি? মায়ের সাথে আসবো বাবা। ও, জামাইকেও সাথে করে আসিস মা? বাবা, উনি আসতে চেয়েছেন কিন্তু অফিসের কাজের জন্য আসতে পারবেন না। ও, তাহলে আর কি করার। তা তোরা কখন আসবি? সকালের দিকে। ঠিক আছে, রাখি মা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কলটা কেটে দিয়ে মহসিন সাহেবের পাশে শুয়ে থাকা জাহানারা বেগমের উদ্দেশ্যে হাসি মুখে বললেন, যতীন মা, শুনছ? কাল আমার মেয়ে আসছে। জাহানারা বেগম চোখ মুখ কচলাতে কচলাতে বললেন, তোমার কি খাইয়া দাইয়া কোনো কাম নাই? ওই নষ্টা মাইয়ার জন্য আমার কাঁচা ঘুমটা ভাঙ্গা দিলা। ও আসবে তো কি হয়েছে? আমি কি এখন নাচবো নাকি ঢোল বাজামো? মহসিন সাহেব খানিকটা অবাক হলেন। বললেন, এটা কোন ধরনের ভাষা? তুমি সবসময় আমার ফুলের মতো মেয়েটাকে নষ্ট মেয়ে বলো কেন? তুমি কি কখনো ওর মা হয়ে উঠতে পারবে না? সারা জীবনে কি সৎমা হয়ে থেকে যাবা? জাহানারা বেগম এবার তেড়ে গিয়ে বললেন, কি বললে তুমি? আমি মা হইয়া উঠতে পারি নাই? তাহলে এতদিন কি ওদের মা কবর থেকে উঠে এসে ওদেরকে মানুষ করেছে? ওর মাকে নিয়ে তুমি আর একটাবারও কথা বলবা না, এই আমি শেষ করে বলে দিলাম। আমি যদি তোমার মেয়েকে মেনে নিতে পারি, তাহলে তুমি কেন আমার মেয়েকে মেনে নিতে পারো না? কেন ওদের সাথে এমন ব্যবহার করো? ওরা কি মানুষ নয়? ওদের কি কোনো চাওয়া পাওয়া নেই? ওরা তো তোমার কাছে কিছুই চায়নি, শুধু চেয়েছে তোমার একটু ভালোবাসা। কিন্তু তার বদলে তুমি তুমি কি দিয়েছ, কি করেছ? ওদেরকে
সবসময় দূরে ঠেলে দিয়েছ, কখনো ওদেরকে একটু বুকে টেনে নাওনি। আচ্ছা, কোনো মা কি এমনটা করে? হোক না সে সৎ মা, একবার তোমার ওদের আপন মা হতে ইচ্ছে করে না? বাবা, দুই মাইয়া মিলে তো দেখতেছি তোমারে বসে নিয়ে ফেলছে। এতদিন তো আমারে এসব বলো নাই। ও বুঝছি, তোমার মাইয়া আমার নামে আজ বদনাম করছে না। খাড়াও, কাল ওরে আসতে দাও, তারপরে বোঝাবো ও ঠেলা। দেখো জাহানারা, আমাকে রাগিও না। কাল বিয়ান আসবেন, আর কাল যদি তুমি ওনার সামনে কোনো প্রকার তামাশা করো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মহসিন সাহেব কথাটি বেশ উচ্চস্বরে বললেন। জাহানারা বেগম ভয়ে চুপ করে রইলেন। এখন মুখ খুললেই বিপদ। যা করা ঠান্ডা মাথায় করতে হবে, না হলে যে হেতে বিপরীত হবে। বেশ কিছুক্ষণ ধরে কলিং বেল বেজেই চলেছে, কিন্তু দরজা খুলে দেবার মতো কোনো মানুষই নেই এই বাড়িতে। আচ্ছা, বাড়িতে এত মানুষ থাকতে আমাকে কেন এসব করতে হবে? সবাই আজ কোথায় গেল? সবাই কি আজ মরে টরে গেল নাকি? এতক্ষণ ধরে জাহানারা বেগম কথাগুলো মনে মনে ভাবছিলেন। তিনি যে একটু দুদণ্ড আরাম করবেন তারও কোনো উপায় নেই। সব কিছুই যেন তাকেই করতে হবে, আর ভালো লাগে না। কি হলো, কলিং বেল বাজছে, শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, সব কিছুই তো আমাকেই শুনতে হয়। বলি, তুমি কি একটু দরজা খুলে দিতে পারো না? আমাকেই কেন খুলতে হয়? কথা বাড়িও না তো, আমার মেয়ে এসেছে বোধহয়। তোমার সাথে এখন আমার ঝগড়া করার মতো বুদ্ধি নেই। যাই, আমি দরজা খুলে দিচ্ছি। বলেই তিনি দরজার দিকে এগুলেন। জাহানারা বেগম দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলেন, আমার মেয়ে আইছে, ঢং যত সব ন্যাকামো কথাবার্তা। কথাগুলো বলে তিনি এগুলেন দরজার দিকে। ততক্ষণে মহসিন সাহেব দরজা খুলে দেখতে পেলেন রূপা এবং ফারজানা বেগমকে। মহসিন সাহেব হাসি মুখে ফারজানা বেগমকে সালাম দিলেন। এরপর দেখলেন রূপা কাঁদছে। মেয়েটাকে কাঁদতে দেখলেই তিনি ওকে জড়িয়ে ধরে বললেন, মা কাঁদে না, আমি আছি তো। রূপা কান্না জড়িত কণ্ঠে বলল, এই 1 মাস হলো আপনাকে দেখিনি বাবা। এই একটা মাস কতটা কষ্টে কাটিয়েছি তা শুধু আমিই জানি। জানেন বাবা, মাঝে মাঝে মনে হয় ছুটে চলে আসি আপনার কাছে। বাবা একরাশ হেসে বললেন, পাগলি মেয়ে একটা। বলেই তিনি ওর কপালে চুমু এঁকে দিলেন। এরপর ফারজানা বেগমের উদ্দেশ্যে বললেন, এ মা, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসেন আসেন পাপা, ভিতরে আসেন। যতীন মা, দাঁড়িয়ে আছো কেন? ওদিকে চা নাস্তা দাও। ওরা ড্রয়িং রুমে গিয়ে বসলো। জাহানারা বেগম ওদের জন্য নাস্তা এনে টেবিলে রেখে দিলেন। তখনই রূপার চোখ পড়ল তার দিকে। রূপা বলল, মা কেমন আছেন? জাহানারা বেগম কিছুক্ষণ চুপ থেকে বললেন, এতদিন তো ভালোই ছিলাম, কিন্তু আজ। মহসিন সাহেব জাহানারা বেগমের কথা কেড়ে নিয়ে বললেন, আহা, ওদিকে তো পানিও দাওনি। যাও যাও, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। জাহানারা বেগম খানিকটা ক্ষোভ দেখিয়ে বললেন, হ্যাঁ যাচ্ছি। জাহানারা বেগম চলে যেতেই মহসিন সাহেব বললেন, আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। ও বাবা, দীপা কোথায়? ওকে তো দেখছি না। ও তো একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। বাইরে কি করতে গেছে? ওই তোর মা কি যেন কিনতে পাঠিয়েছে। মা, এখন ওকে পাঠাই? আগে তো আমাকে পাঠাতো, আর এখন ওকে। বাহ বাহ, আসতে না আসতেই বাপের মা সাথে আমার নামে চুগলি করা শেষ। জাহানারা বেগমের কথাটি শুনে চোখ বড় বড় করে ফেললেন মহসিন সাহেব। জাহানারা বেগম ভয় পেয়ে বললেন, আরে না না, আমি তো রসিকতা করতেছিলাম। বলতেছিলাম কি, রূপা ওর বাপরের পাইলে আমারে ভুলাই যায়। ঠিক বলেছে, আমার মেয়ে আবার মায়ের থেকে বাপের ভক্ত। মোটেই তা না, আমি দুজনকে সমান সমান ভালোবাসি। সেসব কথা যাকগে, তা তোরা কি মনে করে এই সময় এলি? না মানে কোনো দরকারে আইসিস নাকি? হ্যাঁ আসলে। ফারজানা বেগমকে থামিয়ে দিয়ে বললেন, আমি বলছি, আসলে ভাইয়া আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। জি বলেন। আসলে কথাটা একান্তভাবে আপনার সাথেই বলার ছিল। আপনি যদি কিছু মনে না করেন তাহলে। আরে আপা, অবশ্যই বলতে পারেন।
এই জ্যোতির মা, একটু পরে ঘরে যাও তো। কেন কেন? আমি থাকলে কি এমন ক্ষতি হইব? এত কথা বলো কেন? যেতে বলেছি, যাও। হু, জাহানারা বেগম প্রলাপ বকতে বকতে ড্রয়িং রুম ছেড়ে চলে গেলেন। মহসিন সাহেব তৎক্ষণিক বললেন, আপা, এবার বলুন। আসলে কথাটা বললে আপনি ব্যাপারটা কিভাবে নেবেন বুঝতে পারছি না, যদিও বা কথাটা বলা অতি জরুরি। হ্যাঁ বলেন, আমার তরফ থেকে কোনো সমস্যা নাই। আসলে আমি আর রূপা মিলে ভেবে রেখেছি যে আজ থেকে নিপাও আমাদের সাথেই থাকবে। মানে ঠিক বুঝলাম না। রূপা বলল, আমি বুঝিয়ে বলছি। বাবা, আপনি তো জানেনই নিপা এ বাড়িতে ভালো নেই। আমি তো এ বাড়িতে থেকেছি, সব কিছু জানি। মা প্রতিনিয়ত কারণে অকারণে ওকে আর আমাকে মারতেন। কখনো খুন্তির ছ্যাঁকা দিতেন, তো কখনো ঝাড়ু দিয়ে মারতেন। বাবা, আপনি তো সবটা জানেনই, তাহলে কেন জেনে শুনে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করবেন? আমি চাই আজ থেকে ও আমার সাথেই আমাদের বাড়িতে থাকবে। আপনি প্লিজ না করবেন না। কিন্তু জামাইয়ের বাড়িতে থাকলে কেমন একটা খারাপ দেখে না? ফারজানা বেগম বললেন, কোনো খারাপ দেখায় না। আমি নিজেই রূপাকে এই কথা বলেছি। আমাদের বাড়ি থেকে একেবারে সবাই রাজি। শুধু বলেন আপনি ওই নিষ্পাপ মেয়েটার মা হবার সুযোগ আমাকে দিবেন? আসলে আমি কথা দিতে পারছি না, আগে ওর মায়ের কাছ থেকে শুনতে হবে, আর তাছাড়া নিপার মতামত নিতে হবে। না, আপনি যা ভালো বোঝেন তাই হবে, কিন্তু এতে আপনি রাজি তো? আমি তো রাজি আছি, কিন্তু ওদেরও তো একটা মতামত আছেই। বাবা, আপনার মতামত মানেই সবার মতামত। আর তাছাড়া নিপা এটা জানলে খুব খুশি হবে। ও সবসময় আমাকে বলতো। আপু, তুই খুব তাড়াতাড়ি বিয়ে করে নে না রে। আমি বলেছিলাম, কেন? আমি বিয়ে করলে কি হবে? আরে পাগল, তুই বিয়ে করলেই তো আমরা এই জেলখানা থেকে মুক্তি পাবো। কিভাবে? আরে গাধি, তুই বিয়ে করলেই তো শ্বশুর বাড়ি চলে যাবি, তোর সাথে করে আমাকেও নিয়ে যাবি। তারপর আর মা তোকে আর আমাকে মারতে পারবে না, আমরা তখন মুক্ত হয়ে যাব। আপু আপু, পাখিদের মতো আমরা ডানা মেলে উড়ে বেড়াবো। আহা, তখন কতই না মজা হবে। অন্তত আমরা এই ডাইনির হাত থেকে বাঁচতে পারবো তো, এইটুকুই যথেষ্ট। ওর বলা কথাগুলো আমার এখনো কানে বাজে। আমি যে আজ ওর কথা রাখতে পারছি, এতে যে আমার কি শান্তি লাগছে বাবা। সেদিন সত্যিই বলেছিল নিপা, আমরা ডানা পাখির মতো উঠতে পারবো। আমিও পারছি, তাহলে ও পারবে না কেন? বাবা বলো। তুই ঠিক বলেছিস রে মা, নিপা আর আগের মতো নেই রে, একদম মনমরা হয়ে গেছে। তোর বিয়ের পর থেকে আমাকে শুধু বলে তোর কাছে নিয়ে যেতে, কিন্তু আমি তোর মায়ের জন্য নিয়ে যেতে পারি না। এতে করে মেয়েটাও খুব কষ্টও পায়। সেদিনও তার সাথে দেখা করতেও যাচ্ছিল, কিন্তু তোর মায়ের জন্য যেতে পারিনি। আমি সেদিন বাড়ি এসে দেখি তোদের মা ওর হাতে খুন্তির ছেঁকা দিয়েছে। মেয়েটা খুব কেঁদেছিল, না পেরে সেদিন ওই মহিলাটাকে মেরেছিলাম। বাবার মুখে খুন্তির ছ্যাঁকার কথা শুনতেই সেদিনের কথা মনে পড়ে গেল রূপার। ইস, কি নির্মমভাবেই না ধ্রুব তার হাত গরম তেলে চুবিয়ে দিয়েছিল। সেই দিনটির কথা মনে পড়লে এখনও কষ্ট হয় রূপার। আর সেখানে আমার ছোট্ট বোনটিকে খুন্তির ছ্যাঁকা দিয়েছে আমাদের মা। আসলে মা বলে ভুল হবে। কোনো মা কিভাবে তার সন্তানের সাথে এমনটা করতে পারেন? হ্যাঁ পারে, সৎ মায়েরা সব কিছুই পারে। তোদের ভালোর দিকটা ভেবেই এই বিয়েটা করেছিলাম, কিন্তু তোদের ভালো দেখতে গিয়ে ভুল সিদ্ধান্তটাই নিয়ে ফেললাম আমি। বিয়েটা করে কত বড় ভুল করেছি আপা, তা বলে বোঝাতে পারবো না আপনাকে। কথায় আছে না, পর কখনো আপন হয় না, সেটাই হয়েছে আমার দুটো মেয়ের সাথে। বাবা, পুরনো কথা বাদ দিন তো। যত তাড়াতাড়ি পুরনো কথা ভুলে যাবেন ততই সবার জন্য ভালো। হ্যাঁ। তৎক্ষণিক নিপা চলে এলো। রূপাকে দেখতে পেয়ে সে দৌড়ে এসে বলল, আপনি কখন এসেছিস? এই তো একটু আগে আসলাম। কেমন আছিস রে বোনটি? খুব খুব ভালো। আর আজ তুই আসতে আরও দ্বিগুণ ভালো আছি। আর আন্টি, সরি, আপনাকে তো সালামই দেওয়া হয়নি আন্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? জি আন্টি, আমিও ভালো আছি। কিসে পড়ো এখন? আন্টি, এবার এসএসসি পরীক্ষা দিব। ও, সামনে তো তাহলে বিশাল বড় আকারের পাহাড় আছে, সেটা টপকিয়ে উপরে উঠতে হবে। জি আন্টি, দোয়া করবেন। অবশ্যই করব।
মায়ের দোয়া সন্তানের সাথে সারা জীবন থাকে। জি। রূপা বলল, নিপা, তোকে আমরা নিয়ে যেতে এসেছি, যাবি না আমাদের সাথে? মানে কোথায় যাব আমি? কেন, আমার সাথে আমাদের বাড়িতে থাকবি। তুই তো একদিন বলেছিলি আমার বিয়ে হয়ে গেলে আমার শ্বশুর বাড়ি থাকবি, তাই আজ থেকে তুই আমার সাথেই থাকবি। সত্যি আপু? তুই আমাকে নিয়ে যাবি তোর সাথে? হুম। থ্যাংক ইউ আপুনি, তুই খুব মিষ্টি। যাই, আমি তাহলে সবকিছু গুছগাছ করে আসি। মহসিন সাহেব ধীর গলায় বললেন, তোর মা যেন বুঝতে না পারে তুই রূপাদের সাথে সারা জীবনের জন্য চলে যাচ্ছিস। বলবি আমি কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছি, আর যদি কিছু বলে তাহলে বলবি বাবা যেতে বলেছে। তারপর সব কিছু আমি সামলে নেব, বুঝেছিস? বেশ কিছুক্ষণ হয়েছে ধ্রুব বাসায় এসেছে। আজ কেন যেন অফিসে মনোযোগ দিতে পারছিল না সে, তাই অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে। কিন্তু বাসায় এসেও তার অস্থিরতা কমল না। তার মন বলছে কিছু একটা যেন তার আশেপাশে নেই। কিন্তু কি নেই? সবই তো আগের মতো আছে, তাহলে মনটা এত অস্থিরতা হয়ে পড়ছে কেন? কোনো মতে দুয়ে দুয়ে চার আমি মিলাতে পারছি না। কেন এমনটা হচ্ছে আমার সাথে? তাহলে কি এর মূল কারণ রূপা? এটা কিভাবে সম্ভব? আমি হয়তো একটু বেশি ভেবে ফেলেছি বোধ হয়। আমার মনে তো রূপার জন্য কোনো ফিলিংস ছিলই না। তাহলে আজ কেন রূপা পাশে না থাকাতে আমি এতটা বিচলিত হয়ে পড়ছি? আগে তো এমনটা কখনো হয়নি, তাহলে আজকে কেন? আমি কি সত্যি রূপার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? ধ্রুব ঘণ্টাখানিক ধরে ড্রয়িং রুম জুড়ে পায়চারি করছে। রূপার জন্য তার মনের অস্থিরতা বেড়েই চলেছে অনবরত। সেই যে রূপাকে সকালে দেখেছিল, আর দেখা মেলেনি তার। সময় তো আর কম হয়নি। এতক্ষণে তো চলে আসার কথা মেয়েটার, পরক্ষণে মনটা দমে গেল। মেয়েটা আসুক বা না আসুক তাতে আমার কি? আমার তো মেয়েটার সাথে কোনো লেনা দেনা নেই। কিছু কারণবশত মেয়েটাকে বিয়ে করেছি আমি। সময় এলেই রূপাকে ছেড়ে দেবো আমি। কিন্তু তাহলে মেয়েটাকে নিয়ে আমি এত ভাবছি কেন? আমার মনে তো রূপার কোনো অস্তিত্বই নেই। তাহলে আজ কেন মেয়েটার কথা ভাবছি আমি? রূপা কে? সে কে হয় আমার? কিছুই তো হয় না। তাহলে কেন ওকে এক ঝলক দেখবার জন্য মনটা আকুপাকু করছে? হঠাৎ কলিং বেল বেজে উঠল। ধ্রুবের কানে কলিং বেলের শব্দটি পৌঁছতেই ভাবনার জগৎ ছেড়ে বেরিয়ে এলো সে। তড়িঘড়ি করে সে হাঁটা ধরল দরজার দিকে। আবারও কলিং বেলের শব্দ শোনা গেল। তৎক্ষণিক দরজার সামনে এসে পড়েছে। হাসি মুখে দরজাটা খুলে দিল সে। দরজার সামনে একটা 10 বছরের ছেলেকে দেখতে পেল সে। রূপার বদলে তো ছেলেটাকে দেখতে পেয়ে মুখের ভঙ্গিটা পাল্টে গেল তার। ধ্রুব হতাশ হয়ে ছেলেটির কাছে জিজ্ঞেস করলো, কি যায় তোর? ভাইয়া আসলে হয়েছে কি, মানে আমাগোর টিমে যে পোলাটা সব থেকে বড়, হে জোরে বল মারতে গিয়া আপনি গোর বাড়িতে বল আইসা পড়ছে। মুই সবার থেকে ছোট, হে লাইগা এখন আমারে পাঠাইছে। এখন যদি আমি বলটা না নিয়ে যাই তাইলে এরা সবাই আমারে মাইরা ফেলাইব। আপনি প্লিজ আমারে বলটা দিয়ে দেন। বিশ্বাস করুন আপনার গোর কিচ্ছু ভাঙে নাই, শুধু বল গিয়ে বেলকনিতে পড়ছে। আপনি যদি একটু... আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি বল এনে দিচ্ছি। ধ্রুব বল আনতে গেল। কয়েক মিনিট পর বল হাতে নিয়ে এলো। ছেলেটার দিকে বাড়িয়ে দিল, বলল, এই নে বল। ভাইয়া আপনি খুব ভালা। তুই ভুল বলেছিস, আমি খারাপ। পৃথিবীর সব থেকে খারাপ মানুষ যদি কেউ হয়ে থাকে সে হচ্ছে আমি। ভুল কইছেন, আপনি খুব ভালা ভাইয়া, খুব ভালা। তুই এখন অনেক ছোট রে, এখন তোর এইটুকু মাথায় কিছুই ঢুকবে না। আচ্ছা শোন, তুই যেন কি বলছিলি? তোকে কে মারে তার নামটা শুধু বল, ওরা এমন হাল করবো দ্বিতীয়বার তোকে মারার সাহস পর্যন্ত পাবে না। ছেলেটা কিছু বলল না। ধ্রুব বলল, কিরে বলিস না কেন? ছেলেটা চেপে গেল। এখন তার মুখ খুললেই বিপদ। সে জানে ধ্রুবকে বললে সেই ছেলেটির হাড্ডি গোড্ডা একটাও রাখবে না। পরে যখন ও একা থাকবে তখন সুযোগ পেলেই ওই ছেলেটা ওকে মেরে ফেলবে। কি হলো, চুপ কেন? ভাইয়া আমার দেরি হয়ে যাইতেছে, আমি গেলাম তাইলে। ওই দাঁড়া। ছেলেটা দাঁড়ালো না, এক দৌড়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ধ্রুব ওর এমন কাণ্ডে অবাক হলো। ওই ছেলেটার নামটা না বলে চলে গেল কেন ও? একটা 10 বছরের বাচ্চা তো এমন হবে না। আর যদি হয়েও থাকে ছেলেটার নামটা তো অন্তত বলতে পারত। এছাড়া ওরও নাম শোনা হলো না।
তার আগেই দৌড় দিল। সে যাই হোক, ধ্রুবের মনে এখন অন্য খেলা খেলছে। রূপা ওর কথা মনে পড়তেই এক অদ্ভুত অনুভূতির বিরাজ করল তার শরীর জুড়ে। ঘণ্টাখানিক পর আবারও কলিং বেলের শব্দ শোনা গেল। নিশ্চয়ই এবারও ওই ছেলেটা এসেছে। ভালোই হলো, এবার ছেলেটাকে যেতে দেবে না সে। সব কিছু ভালো করে শুনে তারপরে তাকে ছাড়বে। ছেলেটা প্রথমে আসলো, তারপর বল চাইলো। বলটা সাথে করে নিয়েও গেল, কিন্তু কোনো ছেলে তাকে মারে শুনলে তাড়াহুড়ো করে চলে গেল। হয়তো ভয়ে বলতে পারিনি। আবার কলিং বেলের শব্দে কনক নড়ল ধ্রুবের। আর দাঁড়ালো না সে, চটজলদি দরজাটা খুলে দিল। অপ্রস্তুতভাবে রূপাকে দেখতে পেল সে। ধ্রুব অবাক হয়ে তাকিয়ে আছে রূপার দিকে, যেন কতকাল ওকে দেখেনি। এত মাস পর রূপাকে আজ খুঁটে খুঁটে দেখতে লাগলো সে। আজ রূপাকে অন্যরকম সুন্দর দেখাচ্ছে। ধূসর কালারের শাড়ি পরলে কাউকে যে এতটা সুন্দর দেখাতে পারে তা জানা ছিল না ধ্রুবের। আজ অদ্ভুত সুন্দর লাগছে রূপাকে। কিরে, আর কতক্ষণ এভাবে দাঁড় করিয়ে রাখবি? ধ্রুব অস্ফুট স্বরে বলল, তোমরা? কি হয়েছে? তোমাদের এমন দেখাচ্ছে কেন? কি হলো বলো মা, প্লিজ কিছু তো বলো। এভাবে চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো ঘটনাটা কি? সবকিছু আমাকে খুলে বললেই তো আমি জানবো, তাই না? এই রূপা, তুমি তো কিছু বলো। এই রূপা, তুমি তো অন্তত কিছু বলো। মা এমন চুপ করে আছে কেন? কি হয়েছে ওখানে? এইবার কিন্তু আবার রাগ হচ্ছে, কেউ কিছু বলছো না কেন? ফারজানা বেগম মুখ খুললেন। তিনি অস্ফুট স্বরে বললেন, নিপাকে আমাদের সাথে আসতে দেওয়া হয়নি। কিন্তু কেন? ওর মা আসতে দেয়নি। উনি বলেছেন সে যতদিন বেঁচে থাকবেন ততদিন তার কাছ থেকে নিপাকে কেউ নিতে পারবে না। নিপা নাকি তার সবকিছু, তাকে ছাড়া নাকি সে থাকতে পারবে না। আমি নিপাকে আনতে গেছি বলে আমাকে পুলিশের হুমকি টমকিও দিয়েছেন। এত কিছুর পরেও ওকে আমাদের বাসায় আনাটা ঠিক হবে না, তাই আর আনি নাই। কি বলছো এসব? উনি এসব বলেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে উনি এমন কিছু বলতে পারেন। আমিও তো অবাক হয়ে গেছিলাম। সে যে কেমন পরিস্থিতির মধ্যে ছিলাম আজ তোকে বলে বোঝাতে পারবো না। রূপা বলল, মা আমাকে ক্ষমা করবেন, আজ আমার জন্য। আরে না না, তুই কেন ক্ষমা চাইছিস? এতে তো তোর কোনো হাত নেই। আর তাছাড়া আমি কিছু মনেও করি নাই। যা হবার হয়েছে। সে তো নিপার মা, তারও তো একটা মতামত থাকতে পারে, তাই না? সে তার মতামত জানাইছে আর আমরাও তার মতামত শুনছি। ব্যাস মা কিন্তু ব্যাস ব্যাস, আর কোনো কথা নয়। আমি এই বিষয়ে আর একটা কথাও শুনতে চাই না। আর শোন মা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো, গলাটা প্রচন্ড শুকিয়ে গেছে। বারান্দার এক কোণায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে ধ্রুব। রাগে তার পুরো শরীর গজগজ করছে। আজ রূপার জন্য আমার মা সবার সামনে অপমানিত হয়েছে, শুধুমাত্র এই মেয়েটার জন্য। ওকে তো আমি কোনো মতে ছাড়বো না। নিজের ওপরে প্রচন্ড রাগ হচ্ছে। খুব বেশি আমি ভেবে ফেলেছি মেয়েটাকে নিয়ে। আমার মনে রূপার জন্য কোনো অস্তিত্ব আগেও ছিল না এবং আজকেও নেই। অনেক দিন হয়েছে রূপাকে কিছু বলছি না আমি। ভেবেছিলাম মেয়েটা সবকিছু যেহেতু মুখ বুঝেই সহ্য করছে, সেহেতু কি দরকার তাকে তিলে তিলে এতটা কষ্ট দেবার। আর রূপার সাথে আমি এতদিন থেকেছি, কিন্তু কখনো ওর মধ্যে অন্য রূপার অস্তিত্ব খুঁজে পাইনি আমি। তবে আমি বুঝে ফেলেছি রূপা নাটক করছে, অনেক বড় নাটক সাজিয়েছে সে আমাকে তার জালে ফাঁসানোর জন্য। রূপা চায় আমি যেন তার এই নাটকীয় গর্তে পা দিই, যাতে তার সাজানো নাটকটা সাকসেসফুল হয়। কিন্তু ধ্রুব তো এতটা গাধা নয়। শুধুমাত্র বাবার জন্য কোনো মেয়ে এত অত্যাচার সহ্য করবে বলে তো মনে হয় না। নিশ্চিত এখানেও কোনো খাপলা আছে। হঠাৎ নীলুর ডাকে হুঁশ ফিরল ধ্রুবের। সে পিছন ঘুরে তাকালো, বলল, বলো। ভাইয়া, মা তোকে ডাকছে। তুই যা, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসিস কিন্তু। নীলু চলে গেল। তার কিছুক্ষণ পর ধ্রুবও চলে গেল তার মায়ের রুমের দিকে। দরজার সামনে যেতেই রূপাকেও দেখতে পেল সে। ফারজানা বেগম রূপার সাথে কথা বলছিলেন। আচমকা তার চোখ গেল দরজার দিকে। বললেন, কিরে, ওইখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আয়। ঘরে প্রবেশ করলো ধ্রুব। বলল, কেন ডাকছো মা? কোনো জরুরি কিছু আছে কি? হ্যাঁ, তোদের দুজনের সাথেই আমার কিছু কথা বলার আছে। কি কথা মা? তোদের বিয়ে হয়েছে 3 মাস চলতেছে, কিন্তু তোদের রিসেপশন এখনো হয় নাই। ব্যাপারটা কেমন দেখায় না? তাই আমি ভাবছি তোদের রিসেপশন সামনের মাসেই করব। আমার একটা মাত্র ছেলে বলে কথা, অবশ্যই ধুমধাম করেই করব।
ফারজানার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল ধ্রুব। বলল, কি দরকার মা, এসব করে শুধু শুধু টাকা নষ্ট। তাছাড়া আমাদের বিয়ে হয়েছে প্রায় সবাই জানে, খালি খালি এসব করে সময় নষ্ট করার কোনো মানেই তো হয় না। আর এমনিতে আমার হাতে এখন আর তেমন সময় নেই, কাজের চাপ আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, আর অফিস থেকে ছুটি নেওয়াও আর সম্ভব না। এই জন্য বলছি, কোনো রিসেপশন করার দরকার নেই। আমি কোনোদিন সময় পেলে তখন এ ব্যাপারে ভেবে দেখবো। রূপা বলল, মা যখন কথাটা বলেছেন নিশ্চয়ই ভেবেচিন্তেই বলেছেন। ধ্রুব চোখ রাঙিয়ে তাকালো রূপার দিকে। ভয়ে রূপা মাথা নিচু করে নিল। ফারজানা এবার বললেন, বাদ দে তো, ওর কাছে তো আমার কোনো কথার মূল্যই নেই। আমি ওর কে হই যে আমার কথা শুনবে? মা প্লিজ, এবার ইমোশনাল ব্ল্যাকমেল করো না তো, আমার সত্যিই সময় নেই, বিলিভ মি। রিপা, ওকে বলে দে আমার সাথে কথা না বলতে। আপাতত আমি এখন কারো কথা শুনতে চাই না। এমন ছেলে মানুষই করছো কেন? একটু তো আমার দিক দিয়ে বোঝার চেষ্টা করো। আমার হাতে সত্যি আমার এখন কিছুই বোঝার বাকি নাই। ধ্রুব ফারজানা বেগমের সামনে গিয়ে দাঁড়ালো। মায়ের দুহাত নিজের হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে নিল। বলল, মা রাগ করেছো আমার উপরে? সত্যি কিন্তু আমার সময় নেই। কিন্তু তুমি যখন এত করে বলেছো, আমাদের রিসেপশন সামনের মাসেই হবে, তার মানে হবেই হবে। রাতে রূপা শোয়ার জন্য নিচে বিছানা মেলছিল। এমন সময় ধ্রুব রুমে প্রবেশ করাতে বেশ অবাক হলো সে। ধ্রুব রুমে প্রবেশ করার সময় রূপার দিকে একটি বারও তাকালো না। ধীর পায়ে এগিয়ে সে সোফার পরে বসল। সোফার পাশেই তার ফোন ছিল। ফোনটা সেখান থেকে তুলে নিল। এরপর ফোন টিপাটিপি করতে লাগলো। রূপা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিল। এক মুহূর্তে সে ভেবেছিল ধ্রুব তাকে কিছু বলবে, কিন্তু যখন দেখল ধ্রুব কিছু বলছে না, তখন বেশ স্বস্তি পেল সে। অপরদিকে ধ্রুবের মনে রাগের জোয়ার ভেসে উঠেছে আবারও। রূপাকে মারতে পারলে যেন আমার রাগটা কমতো, কিন্তু সেটা করতে পারছি না আমি। ইদানিং রূপাকে মারার কথা ভাবতেই পারছি না আমি। যখনই ভাবি রূপাকে আমি মারবো, কিন্তু পর মুহূর্তেই মনটা দমে যায়। কেন জানি মেয়েটার প্রতি আমার একটা অদ্ভুত ভালো লাগা জন্মেছে। তাকে চাইলেই কিছু বলতে পারি না আমি। তার মায়া ভরা মুখের দিকে তাকালেই সব রাগ বাণী হয়ে যায়। তবে এমনটা হলে তো চলবে না। রূপাকে আমি বিয়ে করেছি প্রতিশোধ নেবার জন্য, আর আমার প্রথম লক্ষ্য হলো রূপার জীবনটাকে নরকের থেকেও কষ্টদায়ক করে দেওয়া। ধ্রুব কথাগুলো ভাবছিল আর হাতে একটা ধারালো ছুরি নিয়ে নাড়াচাড়া করে দেখছিল। রূপা এতক্ষণে ঘুমে তলিয়ে পড়েছে। এখন এই ছুরিটা দিয়ে ওর গলাটা নামিয়ে দিলে কেমন হয়? হ্যাঁ, যেমন ভাবনা তেমন কাজ। আমি ছুরিটা ঠিক রূপার গলা বরাবর ধরলাম, কিন্তু কেন যেন কিছু করতে পারলাম না আমি। হাত যেন আমার নড়ছেই না। কিন্তু কেন? এখনই তো সুযোগ, তবু কেন পারছি না আমি? কিসের এত দ্বিধা? ঘড়িতে রাত 4:05 বাজে, কিন্তু এখনো চোখের পাতা এক করতে পারেনি ধ্রুব। এই কিছুদিন ধরে নির্ঘুমে রাত কাটছে তার, কিন্তু কেন এমনটা হচ্ছে তার সাথে? আগে তো বেশ শান্তিতে ঘুমাতো সে, কিন্তু এই 2-3 দিন ধরে ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসছে না তার। আর সব থেকে বড় কথা হলো, ইদানিং চোখ বন্ধ করলেই সে রূপাকে দেখতে পায়। কেন দেখতে পায় তা সে নিজেও জানে না। মাঝে মাঝে মনে হয় সে রূপার প্রতি দুর্বল হয়ে পড়েছে, আবার কখনো মনে হয় এটা তার মনের ভুল। সে বুঝে উঠতে পারে না এটা কি তার আদৌ মনের ভুল। বিছানা ছেড়ে উঠে বসল ধ্রুব। খানিকক্ষণ মতো এভাবেই এক ধ্যানে বসেছিল সে। এরপর কাঁথাটা গায়ের উপর থেকে সরিয়ে দিল। আচমকা বিছানা থেকে নামার সময় রূপার নিষ্পাপ মুখখানি দেখতে পেল সে। কি নিষ্পাপ দেখতে! ধ্রুব কিছুটা ঝুঁকে রূপার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এটা যদি সত্যি না হতো, সবকিছুই যদি আগের মতো ঠিকঠাক হতো, তাহলে হয়তো আমার থেকে সুখী পৃথিবীতে দ্বিতীয় কেউ হতো না। কথাগুলো বলেই ধ্রুব উঠে পড়ল। কি যেন মনে করে আবারও বসল। কিছুক্ষণ বসে থাকার পর বুঝল রূপা শীতে থরথর করে কাঁপছে। গায়ে কাঁথা দেবার পরেও তার কাঁপুনিটা ক্রমাগত বাড়তেই লাগলো। ধ্রুব রূপার কপালে হাত রাখতেই বুঝল ওর গায়ে প্রচণ্ড জ্বর হয়েছে। তৎক্ষণাৎ রূপাকে কোলে তুলে নিল ধ্রুব। তারপর ওকে বিছানায় শুইয়ে দিল সে। ওর গায়ের কাঁথাটা ভালো করে জড়িয়ে দিল। তবুও রূপার কাঁপুনি কিছুতেই কমল না। ধ্রুব এবার চিন্তায় পড়ে গেল, কি করবে এখন?
ধ্রুব আর কোনো কিছু না ভেবেই ডক্টরের সাথে কথা বলে নিল। ডক্টর জানিয়েছে রূপার তেমন কোনো সমস্যা হয়নি। রূপাকে কিছু খাওয়ানোর পর আপাতত নাপা খাইয়ে দিতে বলেছেন। তিনি এটাও বলেছেন রূপার কপালে জলপট্টি করে দিতে, এতে জ্বরটা হালকা হলেও কমে যাবে ওর। আর বলেছেন রূপার পাশে সারা সময় থাকতে, নয়তো রূপার জ্বর আবারও বেড়ে যেতে পারে যে কোনো সময়। তিনি আরও বলেছেন বেশি কিছু সমস্যা হলে সকালেই তাকে নিয়ে যেতে। ধ্রুব ডক্টরের কথা মতো একে একে সবটাই করেছে। রূপার ঔষধ খাওয়ানো থেকে শুরু করে জলপট্টি করে দেওয়া, সব কিছুই সে করেছে, কিন্তু ডক্টরের একটা কথাই মানতে পারছে না সে। ডক্টর বলেছিলেন আপনার ওয়াইফের খুব গরম উষ্ণতা প্রয়োজন। যেহেতু উনি জ্বরে কাঁপছে, সেহেতু ওনার পাশে আপনার থাকাটা আবশ্যক। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। ডক্টর যখন ওকে এই কথাটা বলেছিলেন তখন ধ্রুব বেশ ভয় পেয়ে গিয়েছিল। রূপার সাথে এক বিছানায় শোয়া তার পক্ষে ইম্পসিবল, কিন্তু এখন ডক্টরের কথাও ফেলা যায় না। রূপার যে অবস্থা তাতে তার ওর পাশে না শুয়েও উপায় নেই। ধ্রুব এত কিছু না ভেবে রূপার থেকে দূরত্ব বজায় রেখে বিছানার ডান সাইডে রূপার দিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। কয়েক মিনিট ধরে ধ্রুব রূপার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, তবে কতক্ষণ সে রূপার দিকে তাকিয়েছিল তা জানা নেই তার। কিন্তু যখন ধ্রুবের হুঁশ ফিরল তখন সে রূপাকে আবিষ্কার করল নিজের বাহু ডোরে। খুব শক্ত করেই তাকে চাপটে ধরেছে রূপা। কখন এবং কিভাবে রূপা তার এতটা কাছাকাছি এলো বুঝে উঠতে পারছে না। ধ্রুব কয়েকবার রূপাকে নিজের থেকে ছাড়াবার চেষ্টা করলেও পেরে উঠল না। এত জ্বরের মধ্যেও এত শক্তি কোথায় পেল মেয়েটা? রূপা জ্বর পীড়িতার ঘোরে কান্না মিশ্রিত স্বরে কী সব আবোল তাবোল প্রলাপ করছে। আপনি খুব পচা, সব সময় শুধু আমাকে মারেন। জানেন আমার কতটা কষ্ট হয়? ছোটবেলা থেকে আমি মায়ের ভালোবাসা পাইনি, বাবার আদর পেয়েছি, কিন্তু ততটা না। পাবো বা কিভাবে? বাবা যে বিয়ে করে এনেছিলেন, বাবা সব সময় বলতেন এটা তোদের মা, এই মা তোদের মেয়ের মতো তোদেরকে ভালোবাসবে, আদর করবে, তোদের সব সময় আবদারি এই মাই পূরণ করবে। সেদিন জানেন আমি খুব খুশি হয়েছিলাম বাবার কথা শুনে। এটা ভেবেই খুশি হয়েছিলাম আমরা আমাদের মাকে আবার পেয়ে গেছি, এবার আমাদের মতো সুখী পরিবারের কেউ হবে না। কিন্তু আমি ভুল ছিলাম, আমার ভাবনাটাই ভুল ছিল। কিছুদিন পর থেকে শুরু হলো অত্যাচার। মা আমাদের আর মা হয়ে উঠতে পারেননি, তিনি হয়ে উঠলেন সৎ মায়ের থেকেও খারাপ। উনি বিনা কারণেই আমাদেরকে রোজ রোজ মারধর করতেন, আর আমার ছোট বোনটিকে কি নির্মম ভাবেই না মারতো। আমি ভাবতাম একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে কিভাবে একটা মা মারতে পারে। আর শুধু উনিই মারতেন না, তার মেয়েও ওনার সাথে সাথে মারতো। এইভাবেই মায়ের খেতে খেতে বড় হল, আর এই মায়েরই আমার জীবন সঙ্গী হয়ে উঠলো। দেখেন এখনো আমার সাথেই আছে। আসলে ও আমার সত্যিকারের বন্ধু, এজন্য বিয়ের পরেও আমার পিছু ছাড়েনি। অবাক হয়ে ধ্রুব রূপার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটার মনে এত কষ্ট কখনো জানতাম না আমি। রূপা যখন কথাগুলো বলছিল তখন ওর ঠোঁট কাঁপছিল। জ্বরের ঘোরে একটা মানুষ নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। আমি মেয়েটার উপর কতভাবে অত্যাচার চালিয়েছি, কখনো গরম তেলে হাত চুবিয়ে দিয়েছি, কখনো কবরস্থানে একা রেখে চলে এসেছি, কখনো বা বাইক থেকে ফেলে দিয়েছি, আবার কখনো খুন্তির ছ্যাঁকাও দিয়েছি। কিন্তু এত কিছুর পরেও মেয়েটাকে কখনো উফ পর্যন্ত করতে দেখিনি। সব কিছু সে মুখ বুঝে সহ্য করে নিয়েছে। আচ্ছা, মেয়েটা কি দিয়ে তৈরি? এত কষ্ট কিভাবে সহ্য করতে পারে একটা মানুষ? রূপা আবারও অস্ফুট স্বরে বলল, জানেন আমি ভেবেছিলাম আপনি আমাকে খুব ভালোবাসবেন, আমাকে কখনো কষ্ট দিবেন না। কিন্তু আচ্ছা, আমি কি এমন দোষ করেছি যার জন্য আপনি আমার সাথে এমনটা করছেন? আমাকে কি একটু ভালোবাসতে পারেন না? আমি কি আপনার ভালোবাসার যোগ্য নই? বলুন না, আমি কি আপনার যোগ্য নই? আমি কি দেখতে খুব পচা? আমাকে কি আপনার একটু ভালো লাগে না? বলুন না প্লিজ। রূপা কথাগুলো বলেই ধ্রুবের শার্ট খামচে ধরল। ধ্রুব এবার কিছু বলল না, চুপচাপ রূপার পাগলামিগুলো সহ্য করতে লাগলো। রূপা বলল, আজ আপনার আমাকে ভালোবাসা দিতেই হবে। আপনার শার্টটা খুলুন এক্ষুনি, আমি আপনার লোমকূশ বুকে ডুব দিতে চাই। কি হলো, খুলুন না প্লিজ।
আমি আপনাকে ভালোবাসি, আপনার লোমশ বুককে ভালোবাসি, প্লিজ খুলুন না। রূপার এই ধরনের কথাগুলো শুনে চমকে উঠল ধ্রুব। রূপা এমন কিছু বলতে পারে তার ধারণার বাইরে। মেয়েটার হলোটা কি? জলের ঘরে কি সব বলছে? মেয়েটার মাথা ঠিক আছে তো? অবশ্য জলের ঘরে মানুষ কি বলে না বলে কিছুই ঠিক থাকে না, কিন্তু রূপা যেসব পাগলামি করছে তা একদমই ঠিক না। এখন এখানে থেকে উঠতে পারলেই বাঁচি। ধ্রুব বিছানা থেকে ওঠার চেষ্টা করলেও রূপার সাথে পেরে উঠল না। বাপ রে বাপ, মেয়েটার গায়ে এত শক্তি! ধ্রুব বলল, রূপা আমাকে ছাড়ো, এমন পাগলামি কেন করছো? আর শার্ট খুলতে বলছো কেন? এসব কিন্তু আমি একদমই লাইক করি না, ছাড়ো বলছি। ধ্রুবের কথা শুনে রূপা কেঁদে দিল, বলল, আপনি মস্ত বড় পচা, আপনি আমাকে বকেছেন, আপনি খুব পচা। কথাগুলো বলতে বলতে রূপা ধ্রুবের বুকে কিল ঘুষি দিতে লাগলো। ধ্রুব আহ বলে কুকিয়ে উঠল। সেদিকে রূপার কোনো ভ্রুক্ষেপ নেই। সে অস্ফুট স্বরে বলল, আজ আমি আপনার সাথে মিশে যেতে চাই, আপনার লোমশ ভরা বুকে ডুবে যেতে চাই। রূপা কথাগুলো বলেই শার্টের বোতাম খুলতে লাগলো। ধ্রুব বাধা দেবার চেষ্টা করলেও লাভ হলো না। একে একে রূপা সব বোতামগুলো খুলে ফেলল। এরপর ধ্রুবের লোমশ বুকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। ধ্রুব বলল, রূপা প্লিজ এমন পাগলামি করো না, আমাকে ছাড়ো বলছি। রূপা ধ্রুবের কোনো কথা কানে নিল না। ধ্রুবের বুকে চুমো দিতে দিতে উপরের দিকে উঠতে লাগলো। এরপর ধ্রুবের ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। ধ্রুব আর বাধা দিল না। সেও ডুব দিল রূপার ভালোবাসার মাঝে। সকালে চোখ মেলে রূপা নিজেকে আবিষ্কার করল ধ্রুবের বাহুডোরে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। গায়ের ব্যথায় উঠতে পারছে না সে। মাথাটা একদম ফাঁকা। তবে পাশ ফিরতেই ধ্রুবের ঘুম ভরা মুখখানি দেখতে পেল সে। বেঘরে ঘুমোচ্ছে ধ্রুব। তাকে নিজের পাশে দেখতে পেয়ে অবাক হয়ে গেল অনবরত। তার যতদূর মনে আছে, সে কাল রাতে মেঝেতে বিছানা বিছিয়ে ঘুমিয়ে পড়েছিল। ধ্রুবের বিছানায় কিভাবে এলো কিছুই মনে পড়ছে না তার। উঠতে গিয়ে টের পেল তার পরনে একটা সুতাও নেই। ধ্রুবেরও একই অবস্থা। সব জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। এখন কি করবে কিছুই মাথায় এলো না তার। তবে এভাবে আর কিছুক্ষণ হাত গুটিয়ে থাকলে কেলেঙ্কারি হয়ে যেতে পারে। ওর থেকে চটজলদি ছাড়িয়ে নিল সে। মেঝেতে পড়ে থাকা জামাকাপড় একে একে তুলে নিল রূপা। দেরি না করে জামাকাপড় পরনে জড়িয়ে নিল সে। বেশ কিছু সময় ধরে নিজেকে আয়নায় দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রূপা। তার শরীরের প্রায় প্রত্যেকটি জায়গায় আঁচড়ের দাগ। ঠোঁটের ডান সাইডে বেশ খানিকটা ফুলে গিয়েছে। রক্তও পড়েছে বেশ খানিকটা। এখন কিভাবে বাইরে যাবে সে? সকালের রান্না থেকে শুরু করে ঘরের অনেক কাজ বাকি এখনো। এই দুর্বল শরীর নিয়ে এত কিছু করাও সম্ভব নয়। এছাড়া এখন বাইরে গেলেই হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে। কাটা দাগগুলো ঢাকার কোনো উপায় কি নেই? ফারজানা বেগমের ডাক শোনা গেল। তড়িঘড়ি করে রূপা ধ্রুবের গায়ে কাঁথা ভালো করে মেলে দিল। মা যদি কোনোভাবে বুঝে যান তাহলে লজ্জায় মুখও দেখাতে পারবে না সে। দরজার শব্দে হকচকিয়ে উঠল রূপা। নিজেকে স্বাভাবিক করে দরজাটা খুলে দিল সে। তৎক্ষণাৎ ফারজানা বেগম ও নীলু ঘরে ঢুকে পড়লেন। বললেন, কি ব্যাপার মা, কি হয়েছে তোর? সকালে তোকে দেখলাম না তো, শরীর খারাপ নাকি? রূপা বেশ ভয় পেয়ে গেল। সে মুখটা কাচুমাচু করে বলল, হ্যাঁ না মানে আসলে। এ কি, ধ্রুব এখনো ঘুমিয়ে আছে কেন? আজ যে ওর অফিস আছে তাকে ভুলে গেছে নাকি? তুই একে ডাকিস নাই কেন? পরে ঘুম থেকে উঠলেই তো বকাবকি শুরু করে দিবে। মা, উনি আমাকে ডাকতে নিষেধ করেছেন। আজ নাকি ওনার অফিসে বেশি একটা কাজ নেই, তাই আর কি। ও, একদম ভালো করেছে। এমনিতে ছেলেটা সারাদিন অফিসে সময় কাটায়, বাসায় তেমন একটা পাওয়া যায় না তাকে। আজ যে ও বাসায় আছে এতেই অনেক। জি। ফারজানার হঠাৎ রূপার ঠোঁটের দিকে চোখ পড়ল। তিনি বেশ আতঙ্কিত হয়ে উঠলেন। এ মা, তোর ঠোঁটের এই অবস্থা কিভাবে হলো? রূপা ঠোঁটে হাত রাখলো, বলল, কই কিছু হয়নি তো। কিছু হয় নাই মানে কি? আমি তো দেখতেছি বেশ খানিকটা জুড়ে কেটে গেছে। কিভাবে কাটলো? রূপা ঘাবড়ে গেল। এখন কি উত্তর দিবে সে? ফারজানা বেগম আবারও বললেন, কি রে, কথা বলিস না কেন? কিভাবে কাটলো ঠোঁট?
নীলু বলে উঠল, ওহো মা, তুমি সামান্য কাটা নিয়ে এত জেরা করো কেন ভাবিকে নিয়ে? হয়তো ভাবে গরম চা খেতে গিয়ে ঠোঁট পড়ে গেছে। রূপাও সায় দিল, বলল, হ্যাঁ হ্যাঁ মা, গরম চা খেতে গিয়ে ঠোঁট পুড়ে গেছে। দেখেছো মা, তুমি খামাখা টেনশন করছিলে। রূপা মনে মনে নীলুকে থ্যাঙ্কস জানালো। ফারজানা বেগম বললেন, টেনশন করে কি আর সাধে রে? তোর গায়ে সামান্য আঁচ লাগলেও সবার আগে আমি ব্যথা পাই, এটাও কি তোরা বুঝিস না? হ্যাঁ মেরিমা, আই নো। এখন প্লিজ কান্না শুরু করে দিও না। আর ভাবি, ঠোঁটটা কি চায়ে পড়ে গিয়েছিল নাকি ভাইয়া কিসটিস দিয়েছে? বলেই মুখ টিপে হাসল। ফারজানা বেগমও হেসে দিলেন। নীলুর এমন কথা শুনে চমকে উঠল রূপা। মেয়েটা তো পাজি কেন? ইস, মায়ের সামনে কি লজ্জাটা এনে ফেলেছে আমাকে। নীলু বলল, ভাবি, এত লজ্জা পাবার কি আছে? সত্যি তো বলেছি। ভাইয়া দেখো, এখনো বেঘুরে ঘুমাচ্ছে। ভাইয়া তো এত বেলা করে ঘুমায় না, তাহলে আজ কেন? বুঝি বুঝি, সবই বুঝি। ফারজানা বেগম নীলুর চুল টেনে ধরলেন, বললেন, ওরে আমার পাজি মেরে খুব পেকে গেছিস না? তা তো গেছি। ভাবি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? জ্বর টর হয়েছে নাকি? না তো, হয়তো এমনি দেখাচ্ছে। এমনি দেখাবে কেন? দেখি তোমার কপালে হাত দিয়ে দেখি। রূপার কপালে হাত রাখতেই প্রচণ্ড গরম অনুভব করল সে। বলল, ঘুমের ঘরে বিছানা হাতড়াতে লাগলো ধ্রুব। যখন বুঝলো বিছানায় রূপা নেই, তখন ধর পড়িয়ে বিছানা ছেড়ে উঠে বসল সে। তৎক্ষণিক নিজেকে সে উলঙ্গ আবিষ্কার করল। কিন্তু তার এমন অবস্থা কে করল? পরক্ষণে কাল রাতের কথা মনে পড়ে গেল একে একে। রাতের উপর প্রচন্ড জ্বর হয়েছিল বলে আমি বিছানায় শুইয়ে দিয়েছিলাম। ওকে জলপট্টি করে দেওয়া, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে যাবতীয় সবটাই ডক্টরের পরামর্শে একে একে পালন করেছিলাম। তারপর পরে রূপার পাগলামোগুলো শুরু হয়ে যায়। তারপর ভাবতে পারলাম না আমি। কাল রাতে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারিনি আমি। আর আমার এই ভুলটাই কাল হয়ে দাঁড়ানো। নিজের উপরে ঘৃণা হচ্ছে আমার। জ্বরের ঘরে রূপা যা পাগলামোগুলো করছিল তা মানা যায়, কিন্তু আমি তো সম্পূর্ণ সুস্থ ছিলাম। তাহলে আমি কেন রূপাকে বাধা দিইনি? কেন কেন মেয়েটার জীবনটা নষ্ট করলাম আমি? এখন কোন মুখে আমি রূপার সামনে গিয়ে দাঁড়াবো? আপনার চা। ধ্রুব পিছন ঘুরল। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে রূপা। হুড়মুড়িয়ে সে কাঁথাটা গায়ে লেপটে ধরল, বলল, টেবিলের উপর রেখে দাও, আমি পরে খেয়ে নেব। ধ্রুবের কথা মতো বেড সাইডের টেবিলের উপর চা রাখল রূপা। ঘর থেকে বাইরে চলে যাওয়ার সময় কি যেন মনে করে আবারও থেমে গেল সে। পিছনে ঘুরে মেঝেতে পড়ে থাকা ধ্রুবের জামাকাপড় তুলে দিল রূপা। এরপর ধ্রুবের দিকে জামাকাপড় বাড়িয়ে দিল, বলল, এই নেন, জামা কাপড় জলদি জলদি পরে ফেলুন। মা যে কোনো সময় আসতে পারে, আমি দরজা বাইরে থেকে লক করে দিয়ে যাচ্ছি। ধ্রুব জামাকাপড় ওর থেকে নিয়ে নিল, বলল, তোমার জ্বর কমেছে? জি জি। কই দেখি। আচমকা হ্যাচকা টানে রূপাকে বিছানায় বসিয়ে দিল ধ্রুব। কপালে হাত রাখতেই চমকে গেল সে। বলল, এটা কোনো কথা হলো? এখনো তো জ্বর আছে। আমার কিছুই হয়নি, সামান্য জ্বর হয়েছে, সেরে যাবে। কচু সারবে। বেশি কথা না বলে এক্ষুনি রেডি হয়ে নাও। কেন? কেন মানে? তোমার গায়ে প্রচন্ড জ্বর, ডাক্তারের কাছে যেতে হবে না? তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমার তেমন কিছু হয়নি, আপনি শুধু শুধু। ধমক দিল ধ্রুব, বলল, ভালোই ভালোই বলছি, রেডি হয়ে নাও, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। ভয়ে আর কথা বাড়ালো না রূপা। ওর কথা মতো চটজলদি রেডি হয়ে নিল। যে রাগ ধ্রুবের, যে কোনো সময় ওকে মেরে আলু ভর্তা বানিয়ে দিতে পারে সে। আপাতত তার মুখ না খোলাই শ্রেয়। ঘরের প্রতিটা ওয়ালে ঝোলানো রয়েছে রূপার শত শত ছবি। সবকটা ছবিতেই তার মিষ্টি হাসিটা আছে। রূপা বেশ অবাক হলো। ঘরের চারিদিকে ঘুরে ফিরে দেখতে লাগলো কিছুক্ষণ। না, এখানে আমার ছবি ছাড়া কারোর ছবি নেই। জায়গাটাও বেশ অচেনা লাগছে আমার কাছে। এখানে কখনো এসেছি বলেও মনে হচ্ছে না। তবে তবে আমার 100 ছবিকে টাঙানো দেয়ালে। সব থেকে অদ্ভুত একটা ব্যাপার হলো, এই বাড়িটা একদম ফাঁকা। বাড়িটা খোলামেলা হলেও মানুষের আনাগোনা খুবই কম। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না, এই বাড়িতে কিভাবে এলাম আমি? একটু আগেই না আমি বাজার করতে গিয়েছিলাম? তাহলে এখানে তো আমার নিজে নিজে আসার কথা না। আমার যতদূর মনে আছে, আমি বাজার থেকে তরকারি কিনছিলাম। বাজার করা শেষ হলে বাড়ি ফিরছিলাম স্বাভাবিকভাবে।
হঠাৎ কারোর পায়ের শব্দে থেমে গেলাম। এরপর আর কিছুই মনে নেই আমার। যখন আমার ঘুম ভাঙলো তখন আমি নিজেকে আবিষ্কার করলাম এই অচেনা বাড়িতে। কেউ কি আমাকে কিডন্যাপ করেছে? কিন্তু কিডন্যাপ করলে তো আমার হাত পা বাঁধা অবস্থায় থাকতো, এমন স্বাভাবিকভাবেও থাকতাম না আমি। তাহলে কিভাবে এলাম এই নির্জন বাড়িতে? কিছু সময় পর টুংটাং করে ঘড়ির শব্দ শোনা গেল। এখন ঘড়িতে 12টা বাজে। তার মানে অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু কিভাবে? আমি তো আজ বিকেলের দিকে বাজার করতে গিয়েছিলাম। এতটা রাত তো হওয়ার কথা না। তার মানে কি আমাকে সত্যি কিডন্যাপ করা হয়েছে? হঠাৎ সরু গলায় কেউ একজন বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই লাভ রূপা, হ্যাপি বার্থডে টু ইউ। সঙ্গে সঙ্গে সবাই মিলে চেঁচিয়ে উঠল। রূপা আতঙ্কিত হয়ে পিছনে ঘুরে তাকালো। দীপকে দেখতে পেয়ে তার ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। এখানে বেশিরভাগই তার কলেজ ফ্রেন্ডস। তার মানে এসব দীপের প্ল্যান ছিল। দীপ বলল, কেমন লাগলো সারপ্রাইজটা? রূপা মনে মনে বলল, খুব ভালো লেগেছে। এটা আমার জীবনের সবচেয়ে সেরা জন্মদিন এবং সেরা সারপ্রাইজ। কিন্তু মুখে বলল অন্য কিছু। এসব ফালতু হয়েছে। তুমি আমাকে কিডন্যাপ করে এখানে আটকে রেখেছো। আমি কতটা ভয় পেয়ে গেছিলাম জানো? এটা আমার জীবনে মনে হয় সবচেয়ে ফালতু জন্মদিন। তাই নাকি? সত্যিই কি তাই? একটুও পছন্দ হয়নি? তাই। দীপ হেসে ফেলল, বলল, মাই লাভ বার্ড, এখনো তুমি সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারো না দেখছি। আমি কোনো মিথ্যে বলিনি, যা বলেছি মন থেকে বলেছি। তৎক্ষণিক নিপা বলল, উফ আপু, তুই এত খারাপ কেন? জিজু কত কষ্ট করে তোর জন্য এত বড় রিক্সা নিয়েছে। কোথায় তুই জিজুকে থ্যাঙ্কস জানাবি? তা না করে ঝগড়া করছিস। তুই চুপ করে। এসব কিছুর নাটের গুরু হচ্ছিস তুই। আমার তো মনে হয় আমাকে কিডন্যাপ করার বুদ্ধিটাও তুই দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ মানে থাক, আর মানটানে শুনতে চাই না। আজ এত রাত পর্যন্ত বাড়ির বাইরে আছি। মনে হয় আজ আমাকে মায়ের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আরে আপু, ভয় নাই, সব কিছু আমি বন্দোবস্ত করেই আসছি। তুই ওইসব নিয়ে টেনশন করিস না তো। রূপা অবাক হয়ে বলল, কি করছিস তুই? আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। আচ্ছা বলা যাবে না। আচ্ছা বলছি শোন, আজ বিকালে যখন তুই বাজার করতে গেছিলি তখন দীপ ভাইয়া তোর নাম্বারে ফোন দিছিল। ভাইয়া বললেন, ডুবুরিয়া ফুল, আমার একটা হেল্প লাগবে, আর এই হেল্পটা তুমি ছাড়া আর কেউই করতে পারবে না। আমি ছাড়া কেউ করতে পারবে না? আচ্ছা বলেন, আপনাকে কি হেল্প করতে পারি? না, বেশি কিছু করতে হবে না, তুমি শুধু আমার সাথে থাকলেই হবে। কেন, আজকে কি বিশেষ কিছু? কিভাবে বুঝলে? এটা তো আর নতুন কিছুই না। এর আগেও আপনি আমার কাছ থেকে হেল্প চেয়েছেন, আর বেশিরভাগই আপুকে নিয়ে চেয়েছেন। আমি নিশ্চিত আজও আপুর জন্যই হেল্প চাইছেন। কি আমি ঠিক বলছি না? ওরে বাবা গো, ডুবুরিয়া ফুলের তো দেখছি মাথায় খুব বুদ্ধি। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। আজ বিশেষ দিন। আজকে না, অবশ্য রাত 12টার পরে রূপার জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে। সেই পর্যন্ত তোমার আমার সাথেই থাকতে হবে। থাকবে তো? তা নয় থাকলাম, কিন্তু রাত 12টার পরে কি হবে? রাত 12টার পরেই তোমার আপুর বার্থডে, আর আমি চাই ওর বার্থডে সবার আগে আমি সেলিব্রেট করব। অবশ্য ওর বার্থডে কখনো সেলিব্রেট করা হয়নি, তবে আজ হবে। অনেক বড় বার্থডে পার্টি হবে। তুমি ওর সব কয়টা ফ্রেন্ডকে ইনভাইট করো। আমি চাই আজকের দিনটা যেন ও কখনো ভুলতে না পারে। ওরে বাস, আজ আপুর বার্থডে? এটা আমি কিভাবে ভুলে গেলাম। জিজু, ইউ আর এ গ্রেট। সত্যি আপনার কোনো তুলনা হয় না। আর আমি আপনাকে হেল্প করব, আপনি না চাইলেও করব। আপুর জন্মদিন বলে কথা। ইয়াহু, আই এম সো হ্যাপি। এখন বলো, তোমার আপুকে কিভাবে নিয়ে যাব? ওকে কোনোভাবে জানতে দেওয়া যাবে না যে ওর জন্য আমরা সারপ্রাইজ প্ল্যান করেছি। আর শোনো, বাড়িতে এমন কিছু বলে আসবে যাতে তোমাদের মা কিছু বুঝতেও না পারে। সমস্যা নেই, মাকে বলে দেব আমি আর আপু মুক্তি আপুদের বাসে যাচ্ছি।
মুক্তি আপু আমাদের কাজিন। আমরা এখানে গেলে মা কিছুই বলেন না। মাঝে মাঝে তো আমি আর আপু প্ল্যান করে মুক্তি আপুদের বাড়িতে চলে যাই, মায়ের হাত থেকেও বাঁচতে পারি। আজও তেমন কিছু একটা বলেই যাব। অনেক দিন হয়েছে আপুদের বাসায় যাওয়া হয়নি। আজ না হয় মুক্তি আপুদের বাসার নাম করে ওইদিকে চলে আসব। আর চিন্তার কিছুই নেই, আপুকেও সাথে করে আনবো। এমনিতেই আপু তো এখন বাজারে গেছে, একটু পরে আসলেই ভুলিয়ে ভালিয়ে পার্টিতে নিয়ে যাব। আচ্ছা, আপনি বুঝলেন কিভাবে ফোনটা আমি ধরেছি? কারণ আমি জানি মহারানী এই সময় বাজার করতে যান, এই জন্য এই সময় তোমার কাছে ফোন দিলাম। আচ্ছা, ওকে কি অন্য কোনোভাবে আনা যায় না? জিজুর কথাটা আমি কিছুক্ষণ ভাবতে লাগলাম, তারপর বললাম, আইডিয়া। আপুকে কিডন্যাপ করলে কেমন হয়? কিডন্যাপ? আর ইউ ক্রেজি? আমি ঠিক বলছি, আপুকে কিডন্যাপ করলেই আপনার সারপ্রাইজ সাকসেসফুল হবে। এরপর ভাইয়াকে কোনো মতে রাজি করিয়ে তোকে কিডন্যাপ করিয়েছি। ও মাই গড, আজ কি ধকল নাই গেল আমার উপর দিয়ে। রূপা শুধু দাঁড়িয়ে শুনছিল। ওর জন্য দীপ এত বড় সারপ্রাইজ প্ল্যান করেছে। ইস, ভাবতেও লজ্জা লাগছে তার। এবার কেক কাটার সময় চলে এলো। রূপা দীপ দুজনই একই সাথে কেক কেটে একে অপরকে খাইয়ে দিল। গালে তুলে খাওয়ানোর মুহূর্তে নিপা বলল, জিজু আপু, লুক অ্যাট দ্য ক্যামেরা। রূপা মিষ্টি হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকালো। নিপা বলল, উফ আপু, হ্যাংলার মতো ক্যামেরার দিকে না তাকিয়ে একবার একটু জিজুর দিকে তাকাতো। রূপা দীপের দিকে তাকালো। দীপ ও রূপার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ঠিক সেই সময়টাই নিপা ওদের জীবনের সেরা মুহূর্তটা ক্যামেরায় বন্দি করে নিল। হঠাৎ কারো গলার কণ্ঠে কল্পনার বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে এলো রূপা। চোখ খুলে সে দেখতে পেল ধ্রুবকে। আশেপাশে তাকিয়েও দীপকে খুঁজে পেল না সে। ধ্রুব বলল, কিছু কি খুঁজছো? রূপা জবাব দিল না। তার মনটা এখন বিচলিত হয়ে পড়েছে দীপকে এক ফোঁটা ছুঁয়ে দেখার জন্য। প্রায় 1 বছর হয়েছে দীপের সাথে কোনো যোগাযোগ নেই তার। কোথায় আছে, কেমন আছে, কিছুই জানে না সে। এই 1 বছরে একটা বারও দীপ তার সাথে হয়তো যোগাযোগ করার চেষ্টাও করেনি। দীপের প্রতি তার মনে এক রাশ ক্ষোভ জন্মেছে। ছেলেটা ওকে এত কষ্ট দিচ্ছে কেন? রূপার কথা কি তার একটুও মনে পড়ে না? তোমার কিছু লাগলে বলো। রূপা বলল, না আমার কিছুই লাগবে না। তাহলে অমন ভাবে কি করছিলে? কিছু না। ওকে, উঠেছো, ভালো করেছো। এখন রাতের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। কিছু খেয়ে ওষুধটা খেয়ে নাও। সকাল থেকে তো মনে হয় কিছুই খাওনি, মুখ শুকিয়ে আম শক্ত হয়ে গেছে। এখন কি খাবে? ভাত খাবে? তাহলে ভাত এনে দিই। না, আমার ভাত খেতে ইচ্ছে করছে না। তাহলে কি খাবে? রুটি এনে দেবো? আমার কিছুই খেতে মন চাইছে না। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ুন। আমাকে নিয়ে আপনারা তো চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। কত ঠিক আছো? গায়ে এত জ্বর আর তুমি বলছো ঠিক আছো? কথাটা বলে চুপচাপ ভাতটা খেয়ে নাও। নিচ থেকে আমি রুটি আনতে যাচ্ছি। তুমি এখানে শুয়ে থাকো, বিছানা ছেড়ে একটু উঠবে না বলে দিলাম কিন্তু। আমি 2 মিনিটের মধ্যে যাচ্ছি আর আসছি। ধ্রুব চলে গেল। ঠিক 10 মিনিটের মধ্যে রুটি নিয়ে চলে এলো। বলল, সরি, আসলে কোনো তরকারি ছিল না, তাই ডিম ভাজি করতে গিয়ে দেরি হয়ে গেছে। দেখি একটু উঠে বসো তো, আমি উঠিয়ে দিচ্ছি। না থাক, আমি একাই উঠতে পারবো। ধ্রুব দেখলো রূপা ওঠার চেষ্টা করলেও উঠতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। ধ্রুব বলল, এই বারবার কচু কচু বলতে আমার ভালো লাগছে না। তুমি কচু উঠতে পারবা? এখনো তো হাতও নাড়াতে পারছো না। দেখি, আমি উঠিয়ে দিচ্ছি। রূপাকে বসিয়ে দিল ধ্রুব। খাওয়ানোর সময়ও রূপা বাধা দিল। আমি একা খেতে পারবো, আপনাকে কষ্ট। ধ্রুব ধমক দিল, বলল, আর একটা কথা বললে গালে চড় বসিয়ে দেবো। চুপচাপ খেয়ে নাও বলছি। ভয়ে রূপা খেয়ে নিল। কয়েক লোকমা খাওয়ার পরপরই গড়গড় করে ধ্রুবের গায়ে বমি করে দিল সে। ধ্রুব কিছু বলল না। রূপার গা মুছে দিল সে। নিজেও স্বাভাবিকভাবে মুছে ফেলল, যেন এটা তার কাছে কিছুই না। ধ্রুব আলমারি থেকে শাড়ি এনে বের করে দিল। বলল,